আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, এখন ঠিক আছে কিনা একটু জানাবেন। দেশটার মধ্যে একটু আগে মাপ চাইলাম, আবার আবার এমন একটা ঝামেলা হয়ে গেছে, আবার মাপ চাইতে হবে। আচ্ছা, আমি আসলে দুঃখিত। তা আসলে অনেকদিন পর তো, হঠাৎ করে এই জন্য একটু সমস্যা হচ্ছে, তবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও দুঃখিত, দেশটার মধ্যে শেষ, আমি মাপ চাইতে চাইতে শেষ হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। আসলে আজকে প্রথম দিন তো, এই জন্য ও একটু দুষ্টুমি করতেছে আমার সাথে, সব কিছু ওয়াইফাই আসলে অনেক দিন ধরে হচ্ছে, কি বলবো অনেক দিন ধরে ক্লাস হচ্ছে না, তো এই জন্য সবগুলো মানে জিনিস আমার সাথে রাগ করেছে। দেয়াল, লাইট, স্মার্টবোর্ড, ওয়াইফাই সবাই আমার সাথে রাগ করেছে। আমি জানি না আমার সাথে কেন তো রাগ করে। আমি তো ভালো মানুষ, মানে ভালো মানুষ না মানে পচা, কিন্তু আমি তো আসলে ভালো মানুষ হতে চাই। হুম, আমার সাথে কেন তো রাগ? হ্যাঁ হ্যাঁ, আর কারোর সাথে তো রাগ করো না। যা বান্দর। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে যাই, আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটু আজকের জন্য একটু ভাইকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আজকের জন্য আমাকে একটু ডিসকাউন্ট দেন, একটু ছাড় দেন। আমি আপনাদেরকে অন্যদিন ডিসকাউন্ট দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমাকে একটু মাফ করে দেন। ওকে ভাই, ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। ভাই যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আপনাদের একটা গুড নিউজ দিতে চাচ্ছিলাম। গুড নিউজটা দিতে গেলেই দেখি ডিস্টার্ব করে। শয়তান বান্দর, ইন্টারনেট খারাপ, দুষ্টু, ইন্টারনেটটা ভালো পচা। আচ্ছা, আপনারা সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে প্রিয় ভাই বোন? ভাই বোন, ও ভাই বোন, ভাই বোন গো, সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এতদিন আমি এতদিন ছুটিতে ছিলাম, তো এই জন্য রাগ করছে আমার সাথে। আমার সাথে সবাই পারে, বুঝছেন, আমার সাথে সবাই রাগ করে। জানি না কেন এত রাগ আমার সাথে। কিন্তু শালা এসিও রাগ করতে, দেখেন এসি কাজ করে না দেশটার মধ্যে, সব দেখি বান্দর, দুষ্টু। আরে শালা লোক, এসির বাচ্চা, এসি কাজ কর। আচ্ছা শোনেন না, ব্যাপারটা হচ্ছে আসলে এই যে আমাদের আনোয়ার ভাই কিন্তু বলছে 30 মিনিট হয়ে গেল স্যার, আমরা এখনই শুরু করে দেবো। আনোয়ার ভাই যেহেতু বলে ফেলছে, তাহলে এবার আমরা দেরি করছি না, এখনই শুরু করে দিচ্ছি। তো আমরা যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, আমরা এখন লেকচার 1-এ আছি। হ্যাঁ, আমরা এখনও লেকচার কততে আছি বলেন? 1-এ আছি। আপনাদেরকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আপনারা অনেকে ভয় পাচ্ছেন, ঘাবড়ে গেছেন, স্যার লেকচার 7, ওরে আল্লাহ, এটা কেমন সম্ভব? হাই 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 রে। আচ্ছা, তো আমরা এখনও লেকচার 1-এ আছি। আমরা ভার্বের উপর 4টা ক্লাস নিয়েছি। আমরা কেন বললাম লেকচার 1-এ আছি? আমাদের লেকচার 1 হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই আমরা এমনভাবে পড়বো যেন আপনাদের সারা জীবনের জন্য যথেষ্ট হয়, যেন ইংরেজিতে জীবনে কিছু একটা করতে পারেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন, এই যে পার্টস অফ স্পিচ এখনো শেষ হয় নাই। পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের লেকচার 1, এগুলোকেও ধরতে পারেন সাব লেকচার, বুঝতে পেরেছেন? সাব টপিক। আমরা এখন লেকচার 1-এর মধ্যে আছি। পার্টস অফ স্পিচ এখন আমাদের শেষ হয় নাই। কারণ পার্টস অফ স্পিচ মানে কি বলেন? নাউন, প্রোনাউন, ভার্ব। মানে আমরা পার্টস অফ স্পিচের মাত্র 3 নম্বরটার মধ্যে আসছি, আর ভার্বের উপর 4টা ক্লাস হয়েছে আমাদের। তারপরে আমাদের অ্যাডজেক্টিভের উপরে ক্লাস হবে, অ্যাডভার্বের উপরে ক্লাস হবে, প্রিপোজিশনের উপরে ক্লাস হবে, অনেক ক্লাস হবে। টেনশন নেওয়ার দরকার নেই। আমরা এখন লেকচার কোথায় আছি? 1-এ আছি। সো যারা একটু পরে ভর্তি হয়েছেন তাদের তো মন খারাপ, আল্লাহ 7টা লেকচার হয়ে গেছে না রে পাগলা। লেকচার এখন কোথায় আছি? 1-এ আছি। তবে হ্যাঁ, আমাদের কিছু ক্লাস হয়েছে, সেগুলো আপনারা দেখে নিলেই পারবেন, সেগুলো রেকর্ড আছে। লেকচার 6, আমরা লেকচার 6 ধরেছি ভাইয়া, লেকচার 6 ধরেছি আমরা জিরান্ড পার্টিসিপলকে। হ্যাঁ, জিরান্ড পার্টিসিপলকে, জিরান্ড ভার্সেস পার্টিসিপল, এটাকে আমরা লেকচার 6 ধরেছি। ঠিক আছে ইনশাআল্লাহ, ক্লিয়ার করে দিলাম। আমরা লেকচার 6 ধরেছি কাকে? জিরান্ড এবং পার্টিসিপলকে। ঠিক আছে ইনশাআল্লাহ, এগুলো নিয়ে সমস্যা নেই, লেকচার দিয়ে সমস্যা নেই। মানে সমস্যা হচ্ছে আমাদেরকে পড়তে হবে, এবং প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়তে হবে, এটা হচ্ছে বড় কথা। ভাইয়ের সাথে রাগ করেছেন না? বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? একটু কমেন্টে একটু কথা বলেন প্লিজ। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্লিজ আমার কথা একটু বলেন, আমার সাথে একটু কথা বলেন প্লিজ। একটু দ্রুত বলেন। এখন কি বুঝতে পেরেছেন? লেকচার 6 হচ্ছে জিরান্ড পার্টিসিপল হচ্ছে লেকচার 6। তো লেকচার এগুলো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা টপিক পড়তে হবে। টপিক এগুলো তো জাস্ট একটা আইওয়াশ, নাম দেওয়া। লেকচার 6, লেকচার 5, লেকচার 2, লেকচার 50, লেকচার 70, 72, 73, 80। আপনাদের কাছে মনে হবে আল্লাহ স্যার কতগুলো লেকচার পড়েছে, তাই না? বলে এগুলো কিছুই না, আইওয়াশ। টপিকগুলো দেখতে হবে।
কতগুলো টপিক পড়ানো হয়েছে বা কোন কোন টপিকগুলো হয়েছে, এই হচ্ছে ব্যাপার। স্যার আমরা আপনার, হ্যাঁ স্যার আপনার 1000+ ভাই বোন হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ওকে শুরু করে দিচ্ছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা পড়বো কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস? কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার শর্তমূলক বাক্য। দেখেন কন্ডিশনাল মানে হচ্ছে ভাই শর্তমূলক, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এটা কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে ভাই শর্তমূলক বাক্য। মানে এক্স্যাক্টলি মানে হচ্ছে একটা বাক্যের দুইটা অংশ থাকবে, এক পাশে শর্ত থাকবে আর এক পাশে কি থাকবে ভাইয়া? ফলাফল থাকবে। এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। অনেকেই জানেন আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো অনেকেই এক্সপার্ট। যারা জানেন না তাদের জন্য বেসিক্যালি বলার। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা বাক্য থাকবে, একটা অংশ শর্ত বোঝাবে আর একটা অংশ ফলাফল বোঝাবে, রাইট? যেমন ধরেন আমি যদি বলি ইফ ইউ কাম, ইফ ইউ কি ভাইয়া? কাম, যদি তুমি আসো, যদি তুমি আসো। ফলাফল কি? ফলাফল হচ্ছে আমিও যাব, আই উইল গো, আই উইল গো। তাহলে যদি তুমি আসো তবে আমি যাব। তো এই অংশটা হচ্ছে শর্ত। এই অংশটা কি ভাইয়া? শর্ত। যদি তুমি আসো, যদি তুমি খাও, যদি তুমি পড়াশোনা করো তবে তুমি বড় হবা, যদি ঠিকঠাক মতো ক্লাস করো তবে ইংরেজিতে তুমি বস হওয়া, যদি ঠিকঠাক মতো ক্লাস করো ইংরেজিতে কি হবা? বস হবা, যদি তুমি ঠিকঠাক মতো নোট করো ইংরেজিতে কি হবা? বস হবা। যাই হোক, এগুলো হচ্ছে শর্ত। আর ফলাফল কি? এই হচ্ছে এটা। তাহলে আমরা বলি না এভরি রিয়াকশন হ্যাজ অ্যান অপোজিট, মানে কি বলে গেলাম মানে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা অ্যাকশনের একটা অপোজিট বা বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। তাহলে অ্যাকশন কি? যদি তুমি আসো, তাই না? রিয়াকশন কি? আমি কি যাব, মানে ফলাফল আর কি। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সো এগুলো নিয়ে টেনশন নাই, এটা জাস্ট একদম বেসিক কথা। এখানে সময় নষ্ট করা যাবে না। সময় যেখানে দিতে হবে সেটা হচ্ছে ভাইয়া কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট থাকে। হ্যাঁ, এটা আমরা একটু আগে বললাম। একটা হচ্ছে নির্ভরশীল অংশ বা নির্ভরশীল ক্লজ থাকে, আর একটা হচ্ছে প্রধান ক্লজ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে নির্ভরশীল ক্লজ, একটা হচ্ছে প্রধান ক্লজ। যদিও এগুলো কখনোই পরীক্ষায় আসবে না, কিন্তু জেনে রাখলে ভালো। সেগুলো নিয়ে আমরা সময় নষ্ট করবো না, হালকা হালকা ইনফরমেশন দিয়ে যাচ্ছি। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায়। হ্যাঁ এক্স্যাক্টলি, নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায়। অর্থাৎ এই যে আমরা ক্লজটা লিখলাম এখানে, ইফ ইউ কাম, তাহলে এটাকে বলা হয় নির্ভরশীল। কেন নির্ভরশীল? কারণ এটা দিয়ে পরিপূর্ণ অর্থ বোঝায় না। যদি তুমি আসো, কি বললাম না? যদি তুমি আসো, আরে বাবা কি? যদি তুমি আসো কি? তাহলে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় নির্ভরশীল। এই অংশটাকে বলা হয় নির্ভরশীল ক্লজ, বা ইংলিশে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। মানে এটা দিয়ে অর্থ পরিপূর্ণ হচ্ছে না, শুধু এটুকু বললে বাক্য হবে না। যদি তুমি আসো কি? আর বললাম না যদি তুমি আসো, আরে বাবা কি? যদি তুমি আসো তবে আমি যাব। তার মানে এই অংশটা বললে পরিপূর্ণ হবে, আই উইল গো। এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই অংশটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে নির্ভরশীল কার উপর? এই অংশটার উপর নির্ভরশীল। এই অংশটা সবসময় কার উপর নির্ভরশীল? এই অংশটার উপর নির্ভরশীল। অর্থাৎ এই অংশটা বলার পর এই অংশটা না বললে অর্থ পরিপূর্ণ হয় না। যাই হোক, এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, নির্ভরশীল ক্লজ, আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য। কারণ এটা পরিপূর্ণ অর্থ দেয়, এটা একা একাই অর্থ দিতে পারে, এটার কারো সাহায্য লাগে না। আই উইল গো, আমি যাবো, আমি খাবো, আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি বিসিএস ক্যাডার হবো, কারো সাহায্য লাগে না, এটা নিজে নিজে পরিপূর্ণ অর্থ দিতে পারে। এই জন্য এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ অথবা মেন ক্লজ। এই হচ্ছে ব্যাপার। কমপ্লেক্স সেন্টেন্সটাই হলো এক্স্যাক্টলি। আনোয়ার ভাইয়া অসাধারণ একটা কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। এখানে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সগুলো সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়। যতগুলো কন্ডিশনাল সেন্টেন্স এই পৃথিবীতে রয়েছে সবগুলো কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্স আবার তিন ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সগুলো হচ্ছে সবসময় কি? কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে একটা ব্যাপার, এই যে নির্ভরশীল ক্লজটাকে শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটা দিয়ে ফলাফল বোঝায়, এদেরকে ইফ ক্লজও বলা হয়। কি বলা হয়? ইফ ক্লজও বলা হয়। যাই হোক, এগুলো নিয়ে ঝামেলা নাই। ফ্যাক্ট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। তো কন্ডিশনাল সেন্টেন্স মনে রাখবেন ভাইয়া 3 প্রকার। কয় প্রকার বলেন তো ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে ভাইয়া জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সেই কন্ডিশনগুলো আমরা এমনভাবে শিখবো ইনশাআল্লাহ যেভাবে হয়তো আপনি আগে চিন্তাও করেন নাই। বুঝতে পেরেছেন? এমনভাবে শিখবো যেভাবে আগে হয়তো আপনারা কি করেন নাই, চিন্তাও করেন নাই। খুব খেয়াল করেন। প্রথমে আমরা বলবো জিরো কন্ডিশন। প্রশ্ন হচ্ছে জিরো কন্ডিশন কখন হয়, কিভাবে হয়, এই বেসিকটা আপনাকে জানতে হবে। মুখস্থ করলে হবে না, এটা রুল, এটা রুল, এটা রুলস না। আপনাকে সিস্টেমটা বুঝতে হবে যে জিরো কন্ডিশনটা কীভাবে হয়, কখন হয়। তাইলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন জিরো কন্ডিশন কীভাবে হবে। জিরো কন্ডিশন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, আমি একটু লিখে দিই। কোথায় লিখবো? এই এখানে লিখে দিই। খুব খেয়াল করেন জিরো কন্ডিশন আসলে কখন হয়। লিখেন
চিরন্তন সত্য, চিরন্তন সত্য হলে জিরো কন্ডিশন হয়। তারপর হচ্ছে বৈজ্ঞানিক সত্য, তারপর হচ্ছে অভ্যাসগত কর্ম, তারপর হচ্ছে আমরা যদি এক কথায় বলি, এক কথায়, অর্থাৎ এই সবগুলো কথাকে যদি এক কথায় রূপান্তর করি, এক কথায়, কয় কথায় বলেন? এক কথায়। আচ্ছা, এক কথায়, তখন সেটা হবে যে কাজটা সবসময় হয়, যে কাজটা, একটু লিখে রাখেন প্লিজ, সবসময় হয়, সবসময়, একটা রশ্মি লাগাই দিব আমরা, সবসময়ই হয়, সবসময়ই হয়, সেটা জিরো কন্ডিশন হয়, সেটা জিরো কন্ডিশন হয়। যে কাজটা সবসময় হয় সেটা জিরো কন্ডিশন হয়, যে কাজটা সবসময় হয় সেটা জিরো কন্ডিশন হয়। একটু লিখতে হবে প্লিজ, হয় আমার। তাহলে আমরা কি বললাম? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম। এবং আমরা যদি এক কথায় বলিস যে জিরো কন্ডিশন আসলে বলতে আমরা কি বোঝাই? যে কাজটা সবসময় হয়, জাস্ট এই একটা অর্থ, মানে এই একটা সিস্টেম দিয়ে আপনি জিরো কন্ডিশনটা পারবেন, শুধু এই একটা ক্লো, বাকিগুলো যদি আমরা মুছে দিই তাও সমস্যা নেই। শুধু এটা মনে রাখবেন যে কাজটা সবসময় হয়, সবসময়, 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 সবসময়। কমেন্টে একটু লিখে দেন যে কাজটা সবসময় হয়, জিরো কন্ডিশন হয়, প্লিজ, রিকোয়েস্ট, ভাই হিসেবে বা স্যার হিসেবে রিকোয়েস্ট করতেছি, এইটুকু একটু লিখে দেন প্লিজ, কষ্ট করে। ভাই বোন আমার কলেজের প্রামাণিকেরা, একটু প্লিজ। এই তো গুড, এক কথা, যে কাজটা সবসময় হয়, জীবন শোনায়। দেখছেন আমাদের রোমানাকে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ সব দিয়ে দেন। আল্লাহ রোমানাকে আল্লাহ সুখ, শান্তি, ইজ্জত, সম্মান সব দিয়ে দেন। আল্লাহ দুনিয়া আখিরাতে সব দিয়ে দেন। আমাদের রোমানা সবার আগে লিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ, সবার আগে লিখে দিয়েছেন। অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন প্রিয় বোন আমার কলেজের প্রামাণিক সবাই, প্লিজ অনেক ধন্যবাদ। নিশিকে, রাকিবুল ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন কলেজের প্রামাণিক সবাই, প্লিজ সবাই লিখে দেন যে কাজটা সবসময় হয় সেটা জীবন সময়। একটা কথা, একটা কথা দিয়ে শেষ। এবার একটু প্রমাণ দিব আমরা, হ্যাঁ এবার একটু প্রমাণ দিব, দেখুন প্রমাণ দিব, খুব খেয়াল করেন। ও ভালো কথা, জিরো কন্ডিশন হলে স্ট্রাকচারটা কি হয়? হ্যাঁ, জিরো কন্ডিশন হলে স্ট্রাকচারটা যেটা হবে, দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইনডেফিনাইট টেন্স হবে। দুই পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জিরো কন্ডিশন মানে কোনো শর্ত নাই, সবসময় হবে। জিরো কন্ডিশন মানে কি? জিরো মানে নাই বা শূন্য, কন্ডিশন মানে কন্ডিশন, তাহলে কন্ডিশন নাই, শর্ত নাই, তার মানে সবসময় হবে। যে কাজটা সবসময় হয় সেটা কি হবে? জিরো কন্ডিশন হবে। যে কাজটা সবসময় হবে সেটা কি হবে বলেন? জিরো কন্ডিশন হবে। যে কাজটা সবসময় হবে সেটা কি হবে? জিরো কন্ডিশন হবে। যে কাজটা সবসময় হবে সেটা কি হবে? জিরো কন্ডিশন হবে। যে কাজটা সবসময় হবে সেটা কি হবে? জিরো কন্ডিশন হবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। এবার দেখেন খুব মনোযোগ, তো দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পাশেও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুব খেয়াল করতে হবে। আমি কিন্তু বলেছি যদিও আমরা শর্ত লিখলাম চারটা, কিন্তু চারটাকে শর্তকে আমরা একটা শর্তে কনভার্ট করলাম এবং একটা কথা দিয়ে জিরো কন্ডিশন শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে যে কাজটা সবসময় হয়। খুব খেয়াল করেন, ইফ ইট রেইনস, আমি কিন্তু জাস্ট সহজ করে বোঝানোর ট্রাই করতেছি, আপনারা একটু সহজভাবে বুঝবেন, মানে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ, একদম হৃদয়ের মধ্যে গেঁথে যাবে। খুব খেয়াল করেন, ইফ ইট রেইনস বলা হচ্ছে যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইসেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বৃষ্টি হইলে পুকুরের পানি কি একবার বাড়ে, নাকি এই পৃথিবীতে যতবার বৃষ্টি হবে ততবার পুকুরের পানি বাড়বে? একটু প্লিজ কমেন্টে বলতে হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কাজটা সবসময় হয়। খেয়াল করছেন? ওই যে বললাম সবসময় হয়। এবার আপনি চিন্তা করতে পারেন, এবার আপনি হয়তো চিন্তা করে বলতে পারেন যে স্যার এটা একটা চিরন্তন সত্য কথা, মানে এটা তো মিলবে, কিন্তু ওই চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, এই তিনটার মধ্যে থেকে এটা কোনটা? এটা চিরন্তন সত্য কথা। পৃথিবীতে যতবার বৃষ্টি হবে ততবার পুকুর পানি বাড়বে, অল্প হলেও বাড়বে, একটু হলেও বাড়বে, বাড়বেই বাড়বে। ওকে ফাইন, খুব খেয়াল করেন। আচ্ছা, 2 নম্বর ব্যাপার, ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, আপনি যদি পানিকে তাপ দেন পানি ফুটতে শুরু করবে বা গরম হবে। এবার খেয়াল করে দেখেন, পানিকে তাপ দিলে এমন কি হয়েছে একবার গরম হয় একবার ঠান্ডা হয়? ওই মনোযোগ প্লিজ, পানিকে তাপ দিলে এমন কি হয় যে একবার গরম হয় আর একবার ঠান্ডা হয়, বরফ হয়ে যায়? না তো, পানিকে যতবার তাপ দিবেন ততবার সে গরম হবে, ফুটতে শুরু করবে। এটা কি একবার না সবসময়? ইয়েস, মিলে গেছে, সবসময়। খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে, সবসময়। এটাও কয়বার হয় বলেন? সবসময় হয়। এবার আপনি যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য এদিক থেকে চিন্তা করেন, তাহলে এটা একটা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য।
ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন আমি বললাম ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ। আপনি যদি সুইচে টিপ দেন তাহলে লাইট জ্বলবে। এবার বলেন আপনারা সুইচে টিপ দিলে লাইট কয়বার জ্বলে? একবার জ্বলে আরেকবার নিবে, মানে একবার জ্বলে আরেকবার জ্বলে না, ব্যাপারটা কেমন না? তো এই পৃথিবীতে আপনি যতবার সুইচে টিপ দিবেন ততবার লাইট জ্বলবে, যতবার সুইচে টিপ দিবেন ততবার লাইট জ্বলবে, তাই না? বলেন, তার মানে এই কাজটা কয়বার হয় বলেন? এই কাজটা কয়বার হয় প্লিজ বলেন, কমেন্টে বলেন না প্লিজ, আপনারা একটু কথা বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সব সময় হয়। হ্যাঁ, যদি আমরা বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য এদিক থেকে চিন্তা করি তাহলে এটা একটা বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক্যাল ট্রুথ বা বিজ্ঞানসম্মত জিনিস বা বিজ্ঞান এটা বের করেছে। তাহলে ভাইয়ের কথা মিলছে কিনা একটু বলতে হবে প্লিজ কমেন্টে। যদি মিলে, বেশি কিছু লিখে না, শুধু কমেন্টে লিখেন এম লিখেন বা লিখেন মিলছে, যে ভাইয়া মিলে গেছে, আলহামদুলিল্লাহ মিলে গেছে। তাহলে চিরন্তন সত্য কথা মানে হচ্ছে ভাই বোন আমার, চিরন্তন সত্য কথা মানেই হচ্ছে যে কাজটা সবসময় হবে সেটা কি হবে, মানে জিরো কন্ডিশন মানেই হচ্ছে যে কাজটা সবসময় হবে সেটা জিরো কন্ডিশন হবে, এই হচ্ছে ব্যাপার। আর জিরো কন্ডিশন হলে শর্ত মানে সূত্রটা কি হবে, দুই পাশে প্রেজেন্ট ইনফিনিটি, এই পাশে প্রেজেন্ট ইনফিনিটি, এই পাশে প্রেজেন্ট, এই পাশে প্রেজেন্ট ইনফিনিটি, এই পাশেও দুই পাশে কি হবে, প্রেজেন্ট ইনফিনিটি টেন্স হবে, দুই পাশে কি হবে ভাই বোন আমার, প্রেজেন্ট ইনফিনিটি টেন্স হবে। ওকে ফাইন। এবার এমন একটা জিনিস দেখাবো বা এমন একটা ব্যতিক্রমী জিনিস দেখাবো যেটা আপনার কলিজাকে ঠান্ডা করে, প্রশান্ত করে, আপনার আজকে সারা দিনের ক্লান্তি দূর করে আপনাকে রাতের ঘুম ভালো হবে এবং আপনি বলবেন ঘুম ভালোবাসি রে, হ্যাঁ দুষ্টু বান্দর পোলাপান, সত্যি বলছি ভালো লাগবে, ঠিক আছে? খুব ব্যতিক্রমী একটা জিনিস যেটা হয়তো জীবনে কোনো দিন হয়তো দেখেন নাই। আমরা জানি যে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা জিরো কন্ডিশন হয়, আর এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, যেমন ধরেন অনেকটা এরকম, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এখানটাতে, তাহলে এই পাশে হয় উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান হয় এবং সেটা সেকেন্ড কন্ডিশন হয়, আমরা এটা সবাই জানি। এক পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেক পাশে হবে উড প্লাস বি ওয়ান এবং সেটা হবে সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। কিন্তু অদ্ভুতভাবে আমরা এমন একটা জিনিস দেখাবো বা এমন একটা বাক্য আপনাদের সামনে বের করেছি যেটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও জিরো কন্ডিশন। আমি আবার বলছি, আপনারা খুব অবাক হবেন এবং ব্যতিক্রমী একটা জিনিস জানবেন এবং ভালো লাগবে। তারপর দেখেন এইখানটাতে স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানটাতে সেইড, এটা একটা পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স, যদিও এমন বাক্য পৃথিবীতে নাই বলতে মানে খুব কম আছে। সেখানে করে দেখেন এই যে দুই পাশে পাস্ট টেন্স আছে এবং মজার উপর হচ্ছে দুই পাশে যদি পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রেও জিরো কন্ডিশন হতে পারে। আমি জানি অনেকে অবাক হচ্ছেন, আমি আবার বলছি মনোযোগ, দুই পাশে যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে জিরো কন্ডিশন হতে পারে, হতে পারে, হতে পারে। কেন হয় সেটা ব্যাখ্যা দিয়ে দিবে এখন, ঠিক আছে? কেন হয় সেটা ব্যাখ্যা ভাই এখন দিয়ে দিচ্ছি। তাহলে দুই পাশে পাস্ট টেন্স হলে সেটা জিরো কন্ডিশন হতে পারে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখেন এখানে এই বাক্যে কি বলা হচ্ছে, খুব খেয়াল করতে হবে মনোযোগের সাথে প্রিয় ভাই বোন, কলেজের একটু প্রামাণিকার একটু খেয়াল করতে হবে প্লিজ। বলা হচ্ছে দেখেন, ইফ আই আস্ক হার টু কাম উইথ আস। আজকের অনেকগুলো অর্থ আছে। আজকের সরাসরি অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, যেটা আমরা সবাই জানি। আজকের অর্থ জিজ্ঞাসা করা। আজকের আরেকটা অর্থ হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করা। আজকের আরেকটা অর্থ হচ্ছে বলা। এইখানটাতে আস্ক অর্থ হচ্ছে বলা, জিজ্ঞাসা করাও না বা অনুরোধ করাও না, এখানে আস্ক অর্থ বলা। ওকে, তো বলা হচ্ছে ইফ আই আস্ক হার টু কাম উইথ আস, যদি আমি তাকে বলতাম আমাদের সাথে চলো, যদি আমি তাকে বলতাম আমাদের সাথে চলো, যদি আমি তাকে বলতাম আমাদের সাথে চলো, সে অলওয়েজ সেড নো। সে কতবার না করতো ভাইয়া? একবার না করছে? কথা বলেন, কতবার না করছে সে? সব সময় সব সময় সব সময় সব সময় বলছে নো, আমি যাব না, তোমরা যাও, আমি যাব না। ভার্সিটিতে পড়ার সময় আমি অনেকটা এই টাইপের ছিলাম। সবাই ধরেন বিকালবেলা বাদাম মানে পার্কে যেত, বাদাম খাইতো, ডট ডট। আমি একমাত্র গাদা যে তখনও পড়াশোনা করতাম। আমাদের ভার্সিটির হোস্টেলে প্রচুর শুটিং হইতো, তো সবাই শুটিং দেখতো। হ্যাঁ, অনেক সময় নায়িকাদেরকে হা করে দেখতো, অনেকের মশা ঢুকে যেত। হ্যাঁ, যাই হোক, তো শুটিং দেখতো। আমি একমাত্র গাদা যে তখনও পড়াশোনা করতাম। বিশ্বকাপ ফুটবল অথবা বিশ্বকাপ ক্রিকেটের সময় সবাই বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট খেলা দেখতো, কম বেশি সবাই। আমি একমাত্র ধরেন গাদা যে তখনও পড়াশোনা করতাম। তো ঠিক সেম এমন অনেক ছেলেপেলে থাকে ভার্সিটিতে বা ম্যাথসে যারা পড়াশোনার প্রতি একটু পাগল। পড়াশোনা বলতে নিজের বাবা মায়ের কথা, ফ্যামিলির কথা চিন্তা করে। এমন দু একজন হয়তো আপনারও পরিচিত থাকতে পারে যে আপনি কোথাও যাচ্ছেন, কোনো একটা পার্টিতে, কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার বন্ধুকে বলতেছেন, সে বলবে না আমি যাবো না, দোস্ত আমার পড়াশোনা আছে, তোরা যা, আমি যাবো না, তোরা যা, আমি যাবো না, তোরা যা, আমি যাবো না। কেন? আমার বাবা মা আমাকে কষ্ট করে এখানে পাঠিয়েছে পড়াশোনা করতে, আমাকে ভালো কিছু করতে হবে। তেমনই পাগলা একজন, এই বাক্যে তেমন একজন পাগলার কথা বলা হচ্ছে যে ইফ আই আস্ক হার টু কাম উইথ আস,
যদি আমি তাকে বলতাম আমাদের সাথে চলো, হি অলওয়েজ সেড নো, সে সব সময় বলতো না আমি যাব না, তোমরা যাও আমি যাব না। তাহলে কতবার না করছে বলেন, কতবার না করছে, কতবার, সব সময়। একটু আগে বাইবার দেখেন তো মিলছে কিনা, এখানে সব সময় এখানেও সবসময় মিলছে কিনা, মিলছে কিনা, আবার কমেন্টে আমি লিখেন প্লিজ দ্রুত, মিলছে কিনা। এই হচ্ছে প্রিয় ভাই বোন আমার কারণ। তার মানে খেয়াল করে দেখেন দুই পাশে পাঁচটা থাকা সত্ত্বেও এটা জিরো কন্ডিশন। কারণ কি, ব্যাপারটা সবসময় অতীতে সবসময় ঘটতো, সবসময়। তার মানে কোনো একটা কাজ যদি সবসময় হয়, হোক সেটা বর্তমান হোক অতীত, সেটা হবে জিরো কন্ডিশন। কষ্ট করে এই একটা লাইন লিখতে হবে প্লিজ, এই লাইনটা লিখতে হবে। লিখেন কোনো একটা কাজ যদি সবসময় হোক, লিখেন কোনো একটা কাজ, লিখেন কোনো একটা কাজ যদি সবসময় হয়, যদি সবসময় হয়, সব সময় হয়, হোক সেটা অতীত হোক বর্তমান, হোক সেটা, একটু কষ্ট করে লিখতে হবে, সেটা অতীত হোক, সেটা অতীত হোক বর্তমান, হোক বর্তমান, হোক বর্তমান, হোক বর্তমান, সেটা জিরো কন্ডিশন। সেটা কি হবে, জিরো কন্ডিশন হবে। সেটা কি হবে, এবার সত্যি করে একটু লিখতে হবে প্লিজ, প্লিজ লিখেন কোনো একটা কাজ যদি সব সময় হয়। দেখেন এই যে জাস্ট ফোকাস কোথায় আমাদের, আমাদের ফোকাস হচ্ছে জাস্ট এই জায়গাটা, এই যে জায়গা সব সময় আমাদের ফোকাস হচ্ছে সবসময় সবসময় সবসময়। কোনো একটা কাজ যদি সবসময় হয়, হোক সেটা বর্তমান, এগুলো বর্তমান, আর হোক সেটা অতীত, এগুলো এটা অতীত, সেটা জিরো কন্ডিশন। কোনো একটা কাজ যদি সবসময় হয়, হোক সেটা বর্তমান হোক সেটা অতীত, সেটা হবে জিরো কন্ডিশন। এবার আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সত্যি করে একটু মন থেকে বলবেন, এই জিনিসটা অর্থাৎ পাস্ট টেন্সে যে রিকন্ডিশন হতে পারে, পাস্ট টেন্সে যে রিকন্ডিশন হতে পারে, এটা জীবনে ফার্স্ট টাইম জানলেন কারা কারা, কমেন্টে লিখেন ফার্স্ট টাইম, অথবা লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই জিনিসটাই আপনাকে আসলে ইউনিক করে তুলবে হাজার মানুষদের মধ্যে। মনে করেন কন্ডিশনাল সেন্টেন্স অনেকেই পড়ায়, কথার কথা, কিন্তু সবাই ন্যাচারাল স্টাইলে পড়ায়, বা সবাই এইটুকু পর্যন্ত পড়ায়, এটুকু পর্যন্ত পড়ায়। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একটু বাড়তি পড়াই দিলাম, বাড়তি বলতে একটু ব্যতিক্রম পড়াই দিলাম। এটা কিন্তু ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম পড়াই দিলাম। তো এই কিছু জিনিস, কিছু স্মার্ট জিনিস, কিছু ব্যতিক্রম জিনিস জানার মাধ্যমেই আপনি হাজার হাজার মানুষদের থেকে কী হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন। আর মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি জীবনে কত বড় হবেন সেটা ডিপেন্ড করবে আপনার ওস্তাদের ওপর, আপনার বাবা মায়ের উপর, আপনার গার্ডিয়ানের উপর। আপনার বাবা মা যত ভদ্র, আপনি তত ভদ্র হবেন, স্বাভাবিক ব্যাপার। দু একটা ইনকেস ঘটনা থাকতেই পারে, বাবা মা ভালো সত্য সন্তান খারাপ হয়, কিন্তু বেশিরভাগ সময় এমনটাই ঘটে। আপনার বাবা মা যত ভালো, আপনার পরিবার যত ভালো, আপনি তত ভালো মানুষ হবেন। ঠিক সেম আপনার ওস্তাদ, ওস্তাদ বলতে সেটা আমি বলছি না যে শুধু পড়াশোনার ক্ষেত্রে। ধরেন আপনি একজনের কাছ থেকে ফ্রিজের কাজ শিখলেন, ফ্রিজের, তো আপনার ওস্তাদ যত কথার কথা মানে টেকনিক্যাল, যত বুদ্ধিমত্তা সম্পন্ন, আপনিও কিন্তু ওয়ান কাইন্ড অফ এমনই হবেন। যেমন সক্রেটিস অথবা আইনস্টাইন, ওনাদের ওস্তাদরাও কিন্তু এমনই ছিলেন। আপনারা সবাই জানেন ঘটনাগুলো, তাই না বলেন? আইনস্টাইনের ওস্তাদ আইনস্টাইনের মতোই ছিল, আইনস্টাইনের ওস্তাদের মতোই ছিল, বা সক্রেটিসের ওস্তাদের মতোই ছিল। খেয়াল করছেন কিনা ব্যাপারগুলো? যেমন সাহাবিরা কিন্তু নবীর সমান তো হইতে পারবে না, কিন্তু নবীজির মতো হওয়ার চেষ্টা করছে, বা নবীজির পরেই সবচেয়ে ভালো কারা, সাহাবিরা। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আপনি যে কোনো কাজ শিখেন এই পৃথিবীতে, এটা ডিপেন্ড করবে আসলে আপনার ওস্তাদ কতটুকু দক্ষতা সম্পন্ন বা কতটুকু জানে, সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু ওরকম হয়ে যাবে। যেমন ধরেন আল্লাহর মধ্যে ভাই যে এই জিনিসটা শিখিয়ে দিলাম, আপনারা কিন্তু এটা শিখে গেলেন। আপনারা যখন কাউকে পড়াবেন ইনশাআল্লাহ, কোনো একটা কোচিংয়ে অথবা প্রাইভেট পড়াতে গেলে অথবা যে কোনো একটা জায়গা, তখন কিন্তু এই জিনিসটা যখন বলবেন, বাস অনেকেই কিন্তু অ্যামেজড হবে, বা অনেকেই কিন্তু নতুন করে জানবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? সেকেন্ড টাইম জানলাম আপনার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফেরদৌস ভাই প্রথম জেনেছে, চান্দিলা প্রথম জেনেছে, শিল্পী প্রথম জেনেছে, বেশ আমাদের অনেক ভাই বোন কিন্তু প্রথমবার জেনেছে। এবং আপনারা হয়তো এটা অনেক সময় অনেক জায়গায় পেয়েছেন, কিন্তু হয়তো এই ব্যাখ্যাটা কিন্তু পান নাই, বা অথবা এভাবে কিন্তু পান নাই বা জানেন নাই। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা এমন আরও অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। শুধু আপনারা ভাইয়ের সাথে লেগে থাকেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন, বা একটু ধৈর্য ধরেন। কারণ আসলে হয় কি, বিষয়গুলো তো টেকনিক্যাল, মানে আমার হাতে কোনো কিছু নাই। যেমন ধরেন ওয়াইফাই যদি প্রবলেম করে, এটা তো আমার হাতে নাই, মানে আমি তো ওয়াইফাই নিজে বানাই না। ওয়াইফাই এটা হচ্ছে মানে বিশ্বজোড়া কানেক্টেড। তারপরে অনেক সময় মানে কিছু প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি দুঃখিত, আমাকে মাফ করে দিবেন। মানে আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চটুকু দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। বাকি যদি এরা যদি কোনো দুষ্টুমি করে, এই দুষ্টুগুলো স্মার্টবোর্ড হোক ওয়াইফাই হোক, সেইগুলো আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, ঠিক আছে ইনশাআল্লাহ। আনোয়ারুল ইসলাম ভাইয়া, আমরা অবশ্যই এটা করবো। আনোয়ার ভাইকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি। আমার আনোয়ার ভাইয়ের কথা আমি অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে ফার্স্ট কন্ডিশনটা ক্লিয়ার হলে আমরা কি কষ্ট করে, জিরো কন্ডিশন ক্লিয়ার হলে আমরা কি লিখতে পারবো, ZK। জিরো কন্ডিশন যাদের ক্লিয়ার, কমেন্টে লিখে দেবো আমরা ZK, অর্থাৎ জিরো কন্ডিশন ক্লিয়ার। আবার বলেন না স্যার জাকিয়া খাতুন, ZK মানে জাকিয়া খাতুন না, হ্যাঁ দুষ্ট ছেলে পেলেরা, জাকিয়া খাতুন না, ZK মানে হচ্ছে জিরো কন্ডিশন ক্লিয়ার। তাহলে আমরা চলে যাবো ফার্স্ট কন্ডিশনে।
এবার দেখেন ফার্স্ট কন্ডিশনে এসেই আমি আপনাদেরকে একটু খটকা লাগিয়ে দিব, নিজে থেকে আমি একটু কনফিউশন তৈরি করব আপনাদের স্মার্টনেসের জন্য, আপনার জন্য আরও মানে আরও স্মার্ট হতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে একটু খটকা লাগাই দিব নিজে থেকেই, এবং আমি ইচ্ছে করে খটকাটা লাগাই দিব। দেখেন খটকাটা কি, খুব খেয়াল করেন। তো ফার্স্ট কন্ডিশনের সূত্রটা হচ্ছে ভাইয়া, এক পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এক পাশে হবে ভাইয়া ফিউচার ইনডিফিনিট টেন্স। এক পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এক পাশে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। খুব খেয়াল করেন। এবার দেখেন ঝামেলাটা কোন জায়গায় হয়েছে, ইফ ইট রেইনস টুডে, দেখেন সেখানেও জিরো কন্ডিশনও কিন্তু ছিল, যদি বৃষ্টি হয়, এখানেও আছে যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়। এবার আমাকে বলতে হবে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন ভার্সেস ফার্স্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? জিরো কন্ডিশন ভার্সেস ফার্স্ট কন্ডিশন, দেখেন জিরো কন্ডিশন ভার্সেস ফার্স্ট কন্ডিশন, ওখানেও ছিল ইফ ইট রেইনস, ওখানেও যদি ছিল যদি বৃষ্টি হয়, এখানেও আছে যদি বৃষ্টি হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্যটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ভাইয়া জিরো কন্ডিশন মানে হচ্ছে ভাইয়া সবসময় হবে, জিরো কন্ডিশন মানে হচ্ছে ভাইয়া যে কাজটা সবসময় হয়। আমরা আগে বলেছি শুধু একটা কথা দিয়ে জিরো কন্ডিশন শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ভাইয়া যে কাজটা সবসময় হয় সেটা কি হয়, জিরো কন্ডিশন হয়। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে সবসময় হয় না, সবসময় হয় না, এটাই পার্থক্য, সবসময় হয় না, এটা হচ্ছে মূল পার্থক্য। বুঝতে পেরেছেন? তাহলে জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন দুইটা দেখতে একই রকম হলেও পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে একটা সবসময় হয় আর হচ্ছে সবসময় হয় না। এবার বলেন পার্থক্য কি? এবার দেখেন জিরো কন্ডিশন আমরা লিখেছিলাম ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে, এবং এটা কিন্তু সবসময় হয়, যতবার বৃষ্টি হয় পুকুরের পানি বাড়ে, যতবার বৃষ্টি হয় পুকুরের পানি বাড়ে, যতবার বৃষ্টি হয় পুকুরের পানি বাড়ে। আর বৃষ্টি থাকলে যে সবসময় জিরো কন্ডিশন হবে এটা কিন্তু এমন না, ওই মনোযোগ, বৃষ্টি থাকলেই সবসময় জিরো কন্ডিশন হবে ব্যাপারটা এমন না, বৃষ্টি থাকলেই সবসময় জিরো কন্ডিশন হবে ব্যাপারটা এমন না। খেয়াল করে দেখেন এখানেও বৃষ্টি আছে কিন্তু এটা জিরো কন্ডিশন না, কেন না? এই যে উত্তর আছে এইখানটাতে, আই উইল নট গো টু দ্য মার্কেট, বৃষ্টি হলে বলা হচ্ছে আমি বাজারে যাব না। এবার আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে উত্তর করেন, এটা কি সবসময় হয়? বৃষ্টি হলে পুকুরে পানি বাড়ে, এটা সবসময় হয়, কিন্তু বৃষ্টি হলে বাজারে যাবো না, এটা কি সবসময় হয় না? তো এটা সবসময় হয় না, কেন জানেন? দেখেন যার দরকার সে কিন্তু বাজারে যাবে, বৃষ্টি না তুফান হলেও যাবে, এবং অনেকে বাজারে গিয়ে মারাও যায়। বুঝছেন? সামনে ধরেন ঈদ, আমাদের বোনদেরকে আটকে রাখতে পারবেন? পায়ে শিকল বেঁধে আটকে রাখতে পারবেন? ওই শেফালিকে আটকে রাখা যাবে? শেফালিকে আটকে রাখতে পারবেন আপনি? সামনে ধরেন ঈদের মার্কেট, বৃষ্টি আসছে, শেফালিকে ঈদের মার্কেট করবে না? বৃষ্টির সময় মার্কেটে কি কোনো মেয়েরা থাকে না? আমাদের বোনেরা বৃষ্টির সময় দেখবেন যে গিজ করে মানুষ। তাহলে বৃষ্টির সময় ব্যাপারটা এমন না যে মার্কেট ফাঁকা হয়ে যায়, বৃষ্টি হইলেও মানুষ বাজারে যায়। কে যায়? যার খুব প্রয়োজন তাকে তো যেতেই হবে। এমন কি হয় যে বৃষ্টির কারণে আমাদের বাবা আমাদের মা আমাদেরকে না খাইয়ে রাখতে? না তো, বৃষ্টি হইলেও ধরেন টানা অনেক সময় বৃষ্টি হয় না, 10 দিন 15 দিন 20 দিন, তবুও কিন্তু আমাদের বাবা ছাতা নিয়ে যায়, তাই না বলেন? বৃষ্টি হওয়া সত্ত্বেও মানে আমরা না খেয়ে থাকি না, আমাদের বাবা বা আমাদের মা আমাদের জন্য কিন্তু ঠিকই বাজার করে, যার দরকার সে বাজারে যায়। তার মানে এটা সবসময় হয় না, সবসময় হয় না, সবসময় হয় না, সবসময় ভাই বুঝছেন না? বুঝেন না? একটু প্লিজ বলেন। তাহলে এটা সবার ক্ষেত্রে সত্য না, যার দরকার সে যাবে। আমাদের বোনদেরকে আপনি শিকল দিয়ে বাইন্দে আটকে রাখতে পারবেন, সে বলবে লাগলে বিষ খাবো, এরা দেবো, তো বাজারে দিতে হবে, লাগলে ঠেড়া করে বলবো, তা বাজারে দিতে হবে, আমার সামনে ঈদ, আমার মার্কেট করতে হবে না? তাহলে এই যে শেফালিকে আটকে রাখতে পারবেন। তার মানে এটা অনেকে যায় না, অনেকে আমার মতো যারা অলস তারা যায় না, কিন্তু অনেকে আবার যায়ও। তার মানে এটা চিরন্তন সত্য না। এই হচ্ছে পার্থক্য ভাই, এই দুইটা পার্থক্য বুঝছেন? এমন কি আসছেন? তাহলে একটু কমেন্টে পি লিখেন, দ্রুত কমেন্টে পি লিখেন যে ভাই পার্থক্য ক্লিয়ার, পার্থক্য ক্লিয়ার, পার্থক্য ক্লিয়ার। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। এভাবে কিন্তু আসলে মানে জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। অনেকে আছে কি করে জানেন? রাগ করবেন না, একটু বোঝার ট্রাই করেন। বৃষ্টি দেখা মাত্রই ধরেন এই প্রশ্নটা পরীক্ষা আসছে, নাম্বার 1 চারটা অপশন, একটা হচ্ছে জিরো কন্ডিশন, ধরেন জিরো কন্ডিশন, হ্যাঁ জিরো কন্ডিশন, কথা অপশন বিতে আছে ফার্স্ট কন্ডিশন, অপশন সিতে হচ্ছে কথা সেকেন্ড কন্ডিশন। তো এই যখনই দেখছে বৃষ্টি ধাম করে জিরো কন্ডিশন মেরে দিচ্ছে, কেন স্যার পড়াইছে না জিরো কন্ডিশন, সাইদুল স্যার পড়াইছে, সাইদুল স্যার কি পড়াইছে, বৃষ্টি থাকলে জিরো কন্ডিশন, তাই না বলেন? আমারে তখন কিন্তু কি মানে আমার উপর দোষ চাপাই দিত, বা আমার উপর কি দিয়ে দিত, দোষটা দিয়ে দিত যে স্যার পড়াইছে বৃষ্টি থাকলে জিরো কন্ডিশন। কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করে বৃষ্টি থাকলে জিরো কন্ডিশন হবে, ব্যাপারটা এমন না। তাহলে জিরো কন্ডিশনও হইতে পারে, ফার্স্টও হইতে পারে, সেকেন্ড থার্ড যাই হয় হোক, তাতে আমাদের আপত্তি নাই, দেখতে হবে আর কি ব্যাপারটা। যাই হোক, আশা করি এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তাহলে ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো টু দ্য মার্কেট, তাহলে এক পাশে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাশে থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ এনাফ মানি, ইফ আই হ্যাভ এনাফ মানি আই উইল হ্যাভ দ্য, আমার যথেষ্ট টাকা থাকে আমি গরিবদের সাহায্য করবো। তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ ডু নট লিভ সন, তুমি যদি দ্রুত বের না হও, ইউ উইল মিস দ্য ট্রেন, তাহলে তুমি কিন্তু ট্রেন মিস করবা।
তাহলে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স। এভাবে চাইলে মনে রাখতে পারেন, মনে রাখার সিস্টেমটা এভাবে চাইলে মনে রাখতে পারেন। সেটা হচ্ছে ভাইয়া যখনই দেখবেন যে ভাইয়া এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখেন প্রত্যেকটা টেন্স 4 প্রকার, প্রত্যেকটা টেন্স 4 প্রকার। এক নম্বর হচ্ছে ভাইয়া ইনডিফিনিট টেন্স, প্রত্যেকটা টেন্স 4 প্রকার। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এক নম্বর হচ্ছে কি ভাইয়া ইনডিফিনিট টেন্স, 2 নম্বর কি ভাইয়া কন্টিনিউয়াস, 3 নম্বর কি ভাইয়া পারফেক্ট, 4 নম্বর কি ভাইয়া পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে প্রত্যেকটা টেন্স কিন্তু 4 প্রকার। তাহলে এই যে ইনডিফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, এটা প্রত্যেকটা টেন্সের কয় নাম্বার টেন্স? 1 নম্বর টেন্স। দেখেন ফিউচারের 1 নম্বরও হচ্ছে ফিউচার ইনডিফিনিট, পাস্ট টেন্স মানে প্রেজেন্টেরও 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচারের 1 নম্বর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইনডিফিনিট টেন্সটাই হচ্ছে 1 নম্বর। ইনডিফিনিট মানে কি ভাইয়া 1, খুব খেয়াল করেন, ইনডিফিনিট মানে 1, ইনডিফিনিট মানে কি ভাইয়া 1। তো যখন দেখবেন ভাইয়া ফিউচার ইনডিফিনিট, এক পাশে ফিউচার ইনডিফিনিট, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এক পাশে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ দুই পাশে 1 আছে, 1 আছে, কি আছে 1 আছে। আর 1 মানে ফার্স্ট কন্ডিশন, 1 মানে ফার্স্ট কন্ডিশন, 1 মানে কি ভাইয়া ফার্স্ট কন্ডিশন। 1 মানে কি ভাইয়া ফার্স্ট কন্ডিশন, 1 মানে কি কন্ডিশন ফার্স্ট কন্ডিশন, 1 মানেই ফার্স্ট কন্ডিশন, 1 মানে কি ভাইয়া ফার্স্ট কন্ডিশন। বুঝতে পেরেছেন? তাহলে ফার্স্ট কন্ডিশন যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন 1K, দ্রুত 1K, দ্রুত দ্রুত দ্রুত। ফার্স্ট কন্ডিশন যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন 1K। দ্রুত 1K, আলহামদুলিল্লাহ, গুড। সবার আগে শাহিন আলম ভাইয়ের ক্লিয়ার। এগুলো খুব কঠিন না কিন্তু গুরুত্বপূর্ণ, শিখতে পারলে আপনার কাজে লাগবে। হ্যাঁ, এগুলো খুব কঠিন না কিন্তু গুরুত্বপূর্ণ, খুব কঠিন না কিন্তু কি ভাইয়া গুরুত্বপূর্ণ, খুব কঠিন না কিন্তু গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? খুব কঠিন না কিন্তু কি গুরুত্বপূর্ণ। সবার ক্লিয়ার? ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ। দেখেন তো কেউ পারেন নাকি, কেউ পারেন নাকি? দেখেন দেখেন তো কেউ পারেন নাকি? আচ্ছা, খুবই সহজ। দেখেন এই পাশে ভার্বটা দেবেন, টেন্সটা দেবেন, প্রাইস ইজ, এটা কোন টেন্স? 1 নাম্বার টেন্স। তাহলে এখানে এক পাশে কি হবে? 1 নাম্বার হবে, আর 1 নাম্বার কি হবে? উইল হবে। কি হবে? উইল হবে। তো খেয়াল করে দেখেন এখানে উইল নাই মানে কাটা, উইল নাই মানে কাটা। আর ইনক্রিজ ভার্বটা সাধারণত প্যাসিভ হয় না, সাধারণত প্যাসিভ হয় না। তাহলে এখানে বিভার বাসে ভিতরে আছে, বিভার বাসে ভিতরে আছে, তার মানে এটা প্যাসিভ, তার মানে এটাও হবে না। তাহলে উইল ইনক্রিজ, উইল ইনক্রিজ, আনসার হবে বি। সেগুলো সিস্টেমেটিক্যালি পড়াশোনা আমরা আসলে করি কিন্তু করার মতো করি না, এই জন্য পারি না। পড়াশোনা করতে হয় সিস্টেমেটিক্যালি, পড়াশোনা তো আসলে জোর করে করার কোনো জিনিস না, এটা জাস্ট সিস্টেমেটিক্যালি করতে হবে, তাহলে দেখবেন আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা সেকেন্ড কন্ডিশনটা পড়বো, এটা আরও সহজ এবং আরও মজার, খুব খেয়াল করতে হবে। দেখেন খুবই খেয়াল করতে হবে সেকেন্ড কন্ডিশনটা কী হয় বা ওটা কী ঘটে। দেখেন সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন সবচেয়ে সহজ, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন সবচেয়ে, সেকেন্ড এবং থার্ড হচ্ছে কি ভাইয়া সবচেয়ে সহজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইয়া থার্ড কন্ডিশন। একেবারে 3 স্টার, 9 স্টার, 7 স্টার সবচেয়ে বেশি প্রশ্ন আসে থার্ড কন্ডিশন থেকে, এবং নিবন্ধনে আবার সবচেয়ে বেশি প্রশ্ন আসে তুক্কু কন্ডিশনাল সেন্টেন্স থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে নিবন্ধন পরীক্ষায়। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ধরাই দিব যেন আপনারা সারা জীবন চলতে পারেন। আমি আগেই বলেছি এই কোর্সটা সারা জীবনের জন্য, 1 দিন 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। এই কোর্স করে সারা জীবন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চলতে পারবেন। তো তাহলে কি বললাম ভাইয়ার কথা, ভাইয়া বুঝছেন? তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায় থার্ড কন্ডিশন থেকে, আর কন্ডিশনাল সেন্টেন্স থেকে বেশি প্রশ্ন আসে নিবন্ধন পরীক্ষায়। সবচেয়ে বেশি প্রশ্ন ইতিহাসে নিবন্ধন পরীক্ষায় আসে। আমি বলি নাই যে অন্যান্য পরীক্ষায় আসে না, সব পরীক্ষায় আসে, প্রাইমারি, বিসিএস, দশটা ইসলাম ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং সব পরীক্ষায়, কিন্তু বেশি আসে নিবন্ধন পরীক্ষা। এই আর কি, যাই হোক। এবার খেয়াল করে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম আমরা সবাই জানি, ভার্বের 2 নাম্বার ফর্ম। যেমন ধরেন V1, V2, V3। তাহলে এই যে দেখেন V1, V2, V3, তাহলে V2 কে ধরা হয় ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ভাইয়া V2, বা ভার্বের 2 নাম্বার ফর্মকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর V3 কে বলা হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। যাই হোক, তাহলে এবার খেয়াল করে দেখেন খুব মনোযোগের সাথে প্লিজ। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কি টু বলেন তাহলে? V2, মনোযোগ প্লিজ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে কি বলা হয়? V2 বা ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। দেখেন ভালো লাগবে, ওই মনোযোগ প্লিজ, মারাত্মক ভালো লাগবে, বললাম না আপনি প্রেমে পড়ে যাবেন। আরে আমার না, আমার ক্লাসের ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই দেখেন
আমি আবার বলছি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে V2 বা ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে টু মানে সেকেন্ড কন্ডিশন, মানে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনার মনে রাখার দরকার নেই, আপনাকে মুখস্থ করতে হবে না। আমি আবার বলছি, কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনার মনে রাখার দরকার নেই, আপনাকে মুখস্থ করতে হবে না। আমি আবার বলছি, কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনার মনে রাখার দরকার নেই, আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি বুঝে বুঝে পড়লে মনে থাকবে আজীবন। কীভাবে? তাহলে আমি আবার বলছি, খেয়াল করেন। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে টু মানে সেকেন্ড কন্ডিশন, তাহলে সেকেন্ড কন্ডিশন মনে রাখা পানির মতো সহজ, মানে মনে রাখার দরকার নেই, এমনি অটো মনে থাকবে। দেখো, আর যখন দেখবেন ভাইয়া সেকেন্ড কন্ডিশন, তাহলে এই পাশে হবে উড প্লাস V1, এই পাশে কী হবে বলেন? উড প্লাস V1। এই পাশে কী হবে বলেন? উড প্লাস V1। এই পাশে কী হবে? উড প্লাস V1, উড প্লাস V1, উড প্লাস V1, অথবা কুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1। তাহলে উড প্লাস V1 অথবা কুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1, উড প্লাস V1 অথবা কুড প্লাস V1 অথবা মাইট প্লাস কি ভাইয়া? V1, উড প্লাস V1 অথবা কুড প্লাস V1 অথবা মাইট প্লাস কি ভাইয়া? V1। বুঝতে পেরেছেন ফিরোজ ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। এবার টেকনিক বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন। এবার পড়াইতে পারবেন না? কে কে পড়াইতে পারবেন একটু কমেন্টে বলেন। আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে টিচার বানাবো ইনশাআল্লাহ, এমনভাবে আপনাদের তৈরি করবো যেন আপনারা ইংরেজি দিয়ে জীবনে চলতে পারেন, ইংরেজি দিয়ে জীবনে কিছু করতে পারেন এবং অন্যদেরকে পড়াতে পারেন। বলেন ভাই, একটু কথা বলেন প্লিজ। এভাবে পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ স্টুডেন্টকে? কে কে পারবেন? সিম্পল সাদামাটা কথা, তাই না? তাহলে এক পাশে থাকবেন পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কি V2 ভার্বের 2 নম্বর ফর্ম। টু মানে সেকেন্ড কন্ডিশন, টু মানে সেকেন্ড কন্ডিশন। মনে রাখার দরকার কি? মুখস্থ করার দরকারটা কি? মনে রাখা মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, অটো মনে থাকবে। তাহলে টু মানে সেকেন্ড কন্ডিশন। টু মানে কি? টু মানে তো সেকেন্ড, আমরা সবাই বলি না টু মানে সেকেন্ড, 3 মানে থার্ড, 1 মানে ফার্স্ট। যাই হোক, তাহলে সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস V1। তবে কুড প্লাস V1ও হইতে পারে, মাইট প্লাস V1ও হইতে পারে। 90% মানে 99% সময় কি হয়? উড প্লাস V1 হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। জি স্যার, পারবো ইনশাল্লাহ। গুড, চলেন প্রমাণ দেখি। এই যে দেখেন, দেখছেন এই যে প্রমাণ কেস। তাহলে কি আছে এটা V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। এই যে কি আছে খেয়াল করছেন? এই যে V2 উন মানে হচ্ছে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস V1। আরও দেখাই চলেন, এই যে ম্যাট, তাহলে ম্যাট হচ্ছে কি? V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস V1। আরও দেখাই চলেন, এই পাশে কি আছে ভাইয়া? এবার দেখেন, তাহলে ওয়ার্ক এটা হচ্ছে কি? V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস V1। অর্থাৎ উড প্লাস V1 বেশিরভাগ সময় থাকে, কখনো কুড বা মাইটও হইতে পারে। আরও দেখে আমরা, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, তাহলে হ্যাড হচ্ছে কি? V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। হ্যাঁ, টু মানে কি ভাইয়া? সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে ভাইয়া এই যে উড প্লাস V1। আরও দেখাই আমরা, আরও দেখাই যে ওয়ার হচ্ছে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস V1। আরও দেখাই চলেন, এভাবে স্টুডেন্টদেরকে দেখাবেন। হ্যাঁ, এভাবে স্টুডেন্টদেরকে দেখাবেন। এই যে তাহলে এই হেড মানে কি বলো? V2, স্টুডেন্টকে বলাবেন, বুঝাবেন। তাহলে হেড মানে কি বলো তো? ও বলবে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস V1। তবে মাইট প্লাস V1 বা কুড প্লাস V1ও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় উড প্লাস V1 হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এবার দেখি বিগত বছরে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে এখান থেকে। আর আমি বানাই নাই, পরীক্ষায় আসছে। দেখছেন কতবার? একবার না অনেকবার। দেখেন, ষষ্ঠ নিবন্ধন, সপ্তম নিবন্ধন, অষ্টম, 11, 12, 13, 14, একটু আগে বলছিলাম এগুলো নিবন্ধন পরীক্ষা একটু বেশি আসে। অন্যান্য পরীক্ষায় আসে, সব পরীক্ষায় আসে, কিন্তু নিবন্ধন একটু বেশি আসে। দেখেন, জাস্ট 1 সেকেন্ড আনসার পারবে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড আনসার পারবে। কি আছে? জাস্ট ভার্বটা দেবেন। কি টু আছে? V2, টু মানে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন মানে এই পাশে কি হবে? উড প্লাস V1, উড প্লাস V1, উড প্লাস V1। তাহলে উড প্লাস V1 নাই কাটা, উড প্লাস V1 নাই কাটা, উড প্লাস V1 নাই কাটা। একটা অপশন উড আছে V1 আছে, উড আছে V1 আছে, উড আছে V1 আছে। আনসার হবে শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেবে, বুঝছেন না? দেখেন তো পারেন নাকি? 1 সেকেন্ডে উত্তর বের হয়। এখানে কি আসবে? হ্যাড। হ্যাড হচ্ছে কি হবে? V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। এবার পড়াবেন আর কি স্টুডেন্টকে, প্রথমে V2 লিখবেন, লিখে তারপর লিখবেন টু মানে সেকেন্ড কন্ডিশন। তাহলে কি হবে? উড প্লাস V1। তাহলে উড প্লাস V1 নাই কাটা, উড প্লাস V1 নাই কাটা, উড প্লাস V1 নাই কাটা, উড আছে V1 আছে, উড আছে V1 আছে। সি তাহলে কি আছে? ইফ ইউ ওয়ান্টেড, অষ্টমবার ওয়ান্টেড, তাহলে কি টু V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। তাহলে উড প্লাস V1 হবে, উড প্লাস V1 নাই কাটা, উড প্লাস V1 নাই কাটা, উড প্লাস V1 নাই কাটা, উড আছে V1 আছে। আনসার হবে সেকেন্ড কন্ডিশন। যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিন। টুকে আলহামদুলিল্লাহ দ্রুত। যে স্যার সেকেন্ড কন্ডিশন থেকে 2 লাখ প্রশ্ন দিলে পারবেন কি? 2 লাখ কমেন্টে লিখে দেন। স্যার 2 লাখ পারবো, 2 লাখ। মনে রাখবেন, শিক্ষকের অপর নাম হচ্ছে কনফিডেন্স। শিক্ষক আপনারা যারা শিক্ষক হতে চান, জীবনে বড় হইতে চান, শিক্ষক ইকুয়াল টু কনফিডেন্স। আপনার কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স নাই মানে আপনি ঘোড়ার ডিম, বুঝছেন না? কনফিডেন্স নাই মানে আপনি ঘোড়ার ডিমের শিক্ষক, কিছু হতে পারবেন না জীবনে। শিক্ষক দূরের কথা, আপনি কিছুই হতে পারবেন না।
কনফিডেন্স থাকতে হয়। বলেন 2 লাখ পারবেন কে কে? এমন কনফিডেন্স কার কার আছে? একটু দেখতে চাই প্লিজ, একটু মাসেল দেখেন আমাকে। স্যার 2 লাখ পারবো, 2 লাখ সেকেন্ড কন্ডিশন থেকে 2 লাখ আসলে পারবো। 2 লাখ পারবেন কে কে? কমেন্টে প্লিজ প্লিজ। 2 লাখ পারবো ইনশাআল্লাহ। গুড, 2 লাখ পারবো। দুই লাখ পারবো কে কে? এই তো গুড, 2 লাখ পারবো ইনশাআল্লাহ। গুড, কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্স থাকলে জীবন অনেক বড় হতে পারবে, তাই না? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, এবার দেখেন থার্ড কন্ডিশন আরও মজার এবং আরও সহজ, আরও মজার আরও সহজ। তাহলে পাস্ট পারফেক্ট, একটু আগে বাইরে বললাম কীভাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কীভাবে? V3 কথা বলেন একটু প্লিজ। আমরা একটু আগে বললাম না যে V1 প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, আর হচ্ছে V3। তাহলে এই যে V2 এটাকে বলা হয় পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট, কেমন? আর V3 কে বলা হয় পাস্ট পারফেক্ট, V3 কে বলা হয় পাস্ট পারফেক্ট। যেমন ধরেন কথা ডু, এটা হচ্ছে বেস ফর্ম, তারপর ডি এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর ডি ডান, ডান হচ্ছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, তাই না? তাহলে V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্ট আর কি। যাই হোক, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে কী থাকে বলেন? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? হেড প্লাস V3। খুব খেয়াল করেন, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হেড প্লাস V3। 3 মানে থার্ড কন্ডিশন। ওই আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন বললাম না একটু আগে মুখস্থ করতে হবে না, দেখে দেখে পারবেন, দেখে দেখে। তাহলে খেয়াল করে দেখেন, আমি আবার লিখি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি বলেন না প্রিয় ভাই? আমার হেড প্লাস V3। তাহলে 3 মানে থার্ড কন্ডিশন। তাহলে হেড প্লাস V3 বা V3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড। আর থার্ড কন্ডিশন মানে হচ্ছে এই পাশে থাকবে উড হ্যাভ প্লাস V1, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। কখনো কুড হ্যাভ হইতে পারে, মাইট হ্যাভ হইতে পারে, কুড হ্যাভ হইতে পারে, মাইট হ্যাভ হইতে পারে, তবে 99% সময় উড হ্যাভ থাকে। বুঝতে পেরেছেন? আমি বলি নাই কোনোটাই হয় না, সবই হয়। কুড হ্যাভ হয়, মাইট হ্যাভ হয়, সবই হয়, কিন্তু উড হ্যাভ প্লাস V3 এটা বেশিরভাগ সময় থাকে বা 99% সময় থাকে। তাহলে হেড প্লাস V3 এক পাশে থাকবে হেড প্লাস V3, এক পাশে আশেপাশে হবে উড প্লাস V3। এবং থার্ড কন্ডিশন পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আসে কারণ আসে, এবং থার্ড কন্ডিশন সবচেয়ে বেশি সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। থার্ড কন্ডিশন সবচেয়ে সহজ হওয়ার কারণ আছে, কারণ এপাশেও V3, এপাশেও V3, এপাশেও V3, এপাশেও V3, এপাশেও V3, এপাশেও V3। বুঝছেন হিসাবটা? বুঝছেন কি না? তাহলে এই কারণে বেশি আসে, বুঝছেন? থার্ড কন্ডিশনটা সবচেয়ে সহজ কেন? দুই পাশে V3, 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 অর্থাৎ এপাশেও V3, এপাশেও V3, এপাশেও V3, এপাশেও V3। দেখেন উম্মে হাবিবা, আপনারে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে অনেক বড় করবেন প্রিয় বোন আমার। এখন উম্মে হাবিবা কি সুন্দর করে লিখছে, আল্লাহ পাক উম্মে হাবিবাকে অনেক ভালো রাখেন। 3 মানে থার্ড কন্ডিশন, এই কথাটা লিখতে হবে। আমি 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 না, শুধু পৃথিবীর সব শিক্ষক এটা পছন্দ করেন যে তার স্টাইলটা আপনি হুবহু কপি করেন। মানে এতে আমার লাভ নাই, আপনাদের লাভ হবে। হুবহু হুবহু, বুঝছেন? হুবহু। স্যার একটা বইয়ের ব্যবস্থা করেন যাতে ক্লাস হাতে ধরে ধরে ঘুরতে পারি। হ্যাঁ, বই তো আসলে অনেক আগে লিখছিলাম, কিন্তু এটা আসলে প্রিন্টিংয়ে দেওয়া হয় নাই। আসলে বইয়ের কাজটা অনেক লম্বা সময়ের কাজ। হ্যাঁ, এবং আল্লাহ শুকরিয়া আমরা খুব দ্রুত আপনাদের জন্য বইয়ের ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব দ্রুত ইনশাল্লাহ বইয়ের ব্যবস্থা করে ফেলবো। বই বলতে আসলে একটা বই তো আসলে অনেক বড়, এটা সময় লাগে। আমরা বই লিখবো বলতে আসলে লেখা আছে, এটাকেই আরেকটু মডিফাই করে প্রেসে দিতে হবে, এই আর কি। আসলে এখানে মানে লাখ লাখ টাকার দরকার, মানে হিউজ ইনভেস্টমেন্টের দরকার আর কি। বই লেখার জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। হৃদয়চন্দ্র দেব মুরগি ডাকে, হ্যাঁ মুরগি ডাকে, বুঝলাম না দেশের মধ্যে শহরের মধ্যে মুরগি আসলো থেকে। যাই হোক, এই তো গুড। ফারজানা থ্যাংক ইউ সো মাচ। রমানা এই দুষ্টু। 3 মানে থাকতে হবে। যাই হোক, এবার দেখেন আমরা প্রমাণ দেখি, দেখেন মিলে কিনা। খুব খেয়াল করেন, বাইরে দিকে তাকান। হ্যাড বিন, এই দেখেন হেড প্লাস কি আছে V3, 3 মানে থার্ড কন্ডিশন। পারবেন না? পড়াবেন, এভাবে পড়াবেন ইনশাআল্লাহ। 3 মানে থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন মানে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। তাহলে এই পাশেও V3, এই পাশেও কি V3। আরও আছে দেখেন, এই যে হেড প্লাস V3, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, মানে উড হ্যাভ প্লাস V3। তাহলে এই পাশেও V3, এই পাশেও আলহামদুলিল্লাহ V3। আরও দেখাই চলেন। এই যে দেখেন তো এটাকেও পারেন নাকি? এবং কন্ডিশনাল সেন্টেন্সগুলো মজার, মানে কন্ডিশনাল সেন্টেন্সটা আরও একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, এই যে গুড, মিনারা লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। 3 মানে থার্ড কন্ডিশন। সুলতানা মারিয়া, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন। উম্মে হাবিবা অনেক ধন্যবাদ। সবাই লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। লিখবেন সবাই, লিখলে মনে থাকে, লিখলে কি মনে থাকে, সবাই লিখবেন। গুড। হ্যাঁ, PDF দিব ইনশাআল্লাহ।
আরে না, মুরগির খামার নাই, আরে দুষ্ট বান্দর, তা মানে মুরগির খামার নাই, কিন্তু কোত্থেকে যে মুরগি আসছে আমি জানি না, আসলে আল্লাহ জানে। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আচ্ছা ভাই, যেটা বলতে চাচ্ছিলাম তোর আপনাদের কথার কারণে ভুলে গেছি। ও, থার্ড কন্ডিশন বলতে কন্ডিশন সেন্টেন্সগুলো মুখস্থ করা দরকার নেই। মনোযোগ প্লিজ, কন্ডিশন সেন্টেন্সগুলো মুখস্থ করা দরকার নাই। কন্ডিশন সেন্টেন্সগুলো কী করা দরকার নেই ভাইয়া? মুখস্থ করার দরকার নেই, জাস্ট আপনি দেখে দেখে আনসার করতে পারবেন, একবার দেখে আরেক পাশের আনসার করতে পারবেন। এই জন্য কন্ডিশন সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি সহজ। একবার দেখে আরেক পাশ আনসার করতে পারবেন, একবার দেখে আপনি আরেক পাশ আনসার করতে পারবেন। সেটা কীভাবে? এই দেখেন, এই দেখেন উত্তর দেওয়া আছে, অর্থাৎ যে কোনো এক পাশে উত্তর দেওয়া থাকবে। কন্ডিশন সেন্টেন্সের যে কোনো এক পাশে উত্তর দেওয়া থাকবে। দেখেন খুব খেয়াল করেন, কন্ডিশন সেন্টেন্সের যে কোনো এক পাশে উত্তর দেওয়া থাকবে। কন্ডিশন সেন্টেন্সের যে কোনো এক পাশে কে থাকবে? উত্তর দেওয়া থাকবে। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। হ্যাঁ, যে কোনো এক পাশে উত্তর দেওয়া থাকবে, যে কোনো এক পাশে উত্তর দেওয়া থাকবে। কীভাবে দেখেন? দেখেন এই পাশে উত্তর নাই, কিন্তু এই পাশে কিন্তু উত্তর দেওয়া আছে। কি আছে? এই যে উড হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ প্লাস বি3, 3 মানেই থার্ড কন্ডিশন। তাহলে এই পাশে আছে উড হ্যাভ প্লাস বি3, 3 মানেই থার্ড কন্ডিশন। তাহলে যদি এই পাশে উড হ্যাভ প্লাস বি3 থাকে, তাহলে এই পাশে কি হবে? হ্যাড প্লাস বি3। এই পাশে কি হবে? হ্যাড প্লাস বি3। তাহলে খেয়াল করে দেখেন, হ্যাড আছে বি3 নাই কাটা, হ্যাড আছে বি3 নাই কাটা, হ্যাড প্লাস বি3 নাই কাটা, কাটা কাটা কাটা। এই দেখেন, হ্যাড আছে বি3 আছে, হ্যাড আছে বি3 আছে, হ্যাড আছে, আনসার হবে সি। এবার অনেকের মনে একটা প্রশ্ন যে স্যার দেখেন, আমার একটা ভালো লাগতেছে, রোমানা আপু আল্লাহ আপনাকে কি দিবেন, সব দিয়ে দেন। রোমানা আপুর জন্য অনেক দোয়া। দেখেন আমি যাই লিখছি, যেটাই লিখছি না কেন, রোমানা আপুর কিন্তু কমেন্টে লিখে দিচ্ছেন। এটা রোমানা আপুর ধরেন সবচেয়ে বড় গুণ, এবং আলহামদুলিল্লাহ এই গুণটা আমার মধ্যে ছিল। এবং মানে আমার কাছে যেটা মনে হয়, আল্লাহর শুকরিয়া, এই গুণটার কারণে আজকে আমি সাইদুল স্যার, মানে আল্লাহ আমাকে বানাই দিয়েছেন, আল্লাহর হুকুমে সাইদুল স্যার। আমার স্যার মুখ থেকে যা বলতো আমি লিখে ফেলতাম। আমি কিন্তু কোর্স করেছি, আপনাদেরকে বলেছিলাম না যে আমি কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছি। আপনাদের তো অল্প টাকার মামলা, আমি কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি কিন্তু আপনার সাইফোর্সে কোর্স করেছি, তারপরে অন্যান্য অনেক জায়গায়, তারপরে মেন্টরসে কোর্স করেছি। মেন্টরস নাকি না, মেন্টরস না, সরি, ক্যাপস্টোন, অনেক জায়গায় কোর্স করেছি। তবে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি একটু বাসায় অনেক পড়তাম, তো স্যারদের সাথে আমি তাল মিলাইতাম। মানে এটা মাইন্ড করবেন না, জানি না এটা বেয়াদবি হয় কিনা, মানে অনেক সময় স্যার যদি কখনো কথার কথা কোনো একটা ব্যাপারে হইতো, তো সেটা আমি মানে স্যারকে হেল্প করতাম যে স্যার এটা এভাবে, বুঝতে পেরেছেন? বাসায় পড়াশোনা করলে লাভ আছে, মানে ক্লাসে সবার থেকে বস থাকা যায়। তো এটা আমার সবসময় হইতো, সারা জীবনেই বাসায় একটু বেশি বেশি পড়ে আমি মানে ক্লাসরুমে সবার থেকে বস থাকতাম। যাই হোক, তো ভাই যেটা বললাম যে আমার স্যার যেটা বলতো, আমি আপনাদেরকে একদিন দেখাবো, আমার কাছে আছে। আমার স্যারের মুখের প্রত্যেকটা কথা আমি লিখে ফেলতাম, বইয়ের মধ্যে জ্বালাফালা করে ফেলছি লিখে। স্যারের কথাগুলো আমার এত দামি মনে হতো। তো রোমানা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রোমানাকে অনেক ভালো রাখবেন, রোমানা খুব লিখে, এটা ভালো লাগতেছে। তাহলে যে কোনো একটা উত্তর দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ, এটা লিখছে রোমানা আপু, অনেক ধন্যবাদ, আপনারা লিখবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার 2টা হ্যাড একসাথে কেমনে হয়? এই ধরনের প্রশ্ন কি কারো আছে? একটু কমেন্টে বলবেন প্লিজ, 2টা হ্যাড একসাথে কেমনে হয় প্লিজ। 2টা হেড একসাথে কেমনে হয় প্লিজ, একটু এই ধরনের প্রশ্ন কারো থাকলে আমাকে প্লিজ একটু বলেন। 2টা হেড একসাথে কেমনে হয়, এই ধরনের প্রশ্ন কারো আছে প্লিজ একটু করেন। তো আপনাদের যদি নাও থাকে, আমার এই প্রশ্নটা ছিল মনে অনেকদিন ধরে এই প্রশ্নটা আমার মনে ছিল, 2টা হেড একসাথে কেমনে হয়, 2টা হেড একসাথে কেমনে হয়, এটা আমার মনে একটা প্রশ্ন ছিল। ফিরোজ হাসান, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো 2টা হেড একসাথে কেমনে হয়, আমি কিন্তু আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনি যখন যেটা করবেন সেটা এমন ইউনিকভাবে করার চেষ্টা করবেন এবং ভালোভাবে করার চেষ্টা করবেন, এবং খুব ভালোভাবে। এবং আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা শুনলে হয়তো একটু অবাক হবেন, আমি যে স্যারের কাছে সাইফোর্সে পড়াশোনা, মানে সাইফোর্সে কোর্স করেছিলাম, তো আমার ওই স্যার এখন আবার অনলাইনে কোর্স শুরু করেছে। তো স্যার যেহেতু নতুনভাবে শুরু করেছে, স্যারের ওইভাবে আসলে ফলোয়ার কম, মানে অনলাইনে আর কি। তো আল্লাহ পাকের শুকরিয়া, স্যার এখন আবার আমার থেকে পরামর্শ নেয়, মানে পরামর্শ বলতে যে স্যার, মানে যেহেতু স্যার হচ্ছে অনলাইনে নতুন, যে কীভাবে কী করা যায়। আলহামদুলিল্লাহ আমার তো অনলাইনে বেশ অনেক ফলোয়ার, জব মেডিসিন পেজটা আমারই ছিল, আমার পেজটার নামটাই চেঞ্জ করে জব মেডিসিন লিখে দিয়েছিলাম। তো ওখানে তো অনেক ফলোয়ার, 3,68,000। তারপরে আমার 2টা পেজ আছে, একটাতে 98,000 ফলোয়ার, আর একটা হচ্ছে আপনার 72,000 ফলোয়ার। তো এগুলো আসলে আরও অনেক বাড়তো, এগুলোতে তো কাজ করা হয় না, এতদিন তো জব মেডিসিনে কাজ করেছিলাম, তো সেই হিসেবে তো আর এখানে মানে এই পেজগুলোতে তেমন কাজ করা হয় না, এগুলো অটো বাড়ছে।
তারপরে ইউটিউব মিলে সব জায়গায় অ্যারাউন্ড 10-20 লাখ মানুষ হয়তো কম বেশি চিনে। যাই হোক, এটাও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি ইউনিকভাবে করতে হবে এবং সবসময় চেষ্টা করবেন বাসায় একটু বেশি বেশি এক্সারসাইজ করার। বুদ্ধি শিখাই দিলাম, বাসায় বেশি বেশি এক্সারসাইজ করলে আপনি ক্লাসরুমে বস থাকতে পারবেন সবার থেকে, আপনি বেশি জানবেন, বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ বাসায়, বুঝছেন না? বাসায় একটু বেশি বেশি ইয়ে করবেন। যাই হোক, সো এই প্রশ্নটা আপনাদের হয়তো অনেকের নাই, কিন্তু আমার কিন্তু এই প্রশ্নটা মনে মনে ছিল যে দুইটা হেড একসাথে কেমনে হয়, দুইটা হেড একসাথে কেমনে হয়। সো এটার আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন। প্রত্যেকটা ভার্বের কিন্তু V1 আছে, খুব খেয়াল করেন। প্রত্যেকটা ভার্বের কিন্তু V2 আছে, প্রত্যেকটা ভার্বের আছে V3 আছে, খুব খেয়াল করেন। V1 আছে, V2 আছে, V3 আছে। এবার খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ভার্বের কি আছে? V1 আছে, V2 আছে, V3 আছে। যেমন ধরেন এই যে হ্যাভ, আমি একটু এখানে লিখে দেখাই, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলা হয় ভাইয়া হ্যাভ ভার্ব। এই তিনটার নাম হচ্ছে ভাইয়া হ্যাভ ভার্ব। একত্রে এই তিনটা কি বলা হয়? হ্যাভ ভার্ব। এই তিনটাকে একত্রে কি বলা হয় ভাইয়া? হ্যাভ ভার্ব। কেমন? ওকে, এই তিনটাকে একত্রে বলা হয় হ্যাভ ভার্ব। তারপর ধরেন ডু, ডিড, ডাজ, এই তিনটাকে বলা হয় ভাইয়া ডু ভার্ব। কি ভার্ব? ডু ভার্ব, এরকম আর কি। তো যাই হোক, তো এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। এই তিনটা ভার্বের বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ, এই তিনটা ভার্বের V2 হচ্ছে ভাইয়া হ্যাড, এবং এই তিনটা ভার্বের V3 হচ্ছে কি ভাইয়া? হ্যাড। তাহলে খেয়াল করে দেখেন, V2 হ্যাড, V3 হ্যাড। এমন অনেক ভার্বে আছে যেটার V2 V3 সেম, V2 V3 সেম, V2 V3 সেম। যেমন আরও একটা ভার্ব দেখাই ভাই আপনাদেরকে, ধরেন মেক, মেক, তো এটার V2 কি ভাইয়া? MAD, মেড। এটার V3 কি ভাইয়া? MAD, মেড। তেমন অনেক ভার্ব আছে যেটার V2 এবং V3 সেম হয়। কেমন? যাই হোক, এবার খেয়াল করে দেখেন, আমরা জানি পাস্ট পারফেক্ট, এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্সের সূত্রই হচ্ছে ভাইয়া হেড প্লাস V3, হেড প্লাস V3। খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন দুইটা হেড একসাথে কেমনে হয়, দুইটা হেড একসাথে কেমনে হয়। দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের শর্ত কি ভাইয়া? হেড প্লাস V3, হেড প্লাস V3, হেড প্লাস V3। এবার আমরা খেয়াল করে দেখেন, এই যে প্রথম হেডটা, এই দেখেন এই যে প্রথম হেডটা, এটা হচ্ছে ভাই সূত্রের হেড। আমরা সবাই জানি যে হেড, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস V3, হেড প্লাস। তাহলে প্রথম হেডটা হচ্ছে ভাই সূত্রের হেড, প্রথম হেডটা হচ্ছে কি ভাই? সূত্রের হেড, প্রথম হেডটা হচ্ছে সূত্রের হেড। আর এইখানে খেয়াল করে দেখেন, বাই ডিফল্ট এখানে কিন্তু হ্যাভ ছিল। কি ছিল? প্রেজেন্ট টেন্সে হ্যাভ ছিল। ইফ আই হ্যাভ এ ক্যামেরা, প্রেজেন্ট টেন্সে হ্যাভ ছিল। কিন্তু এটাকে যখন আপনি পাস্ট পারফেক্ট টেন্স বানাবেন, তাহলে একটা সূত্রের হেড লাগবে আর একটা V3 লাগবে। তাহলে যে হ্যাভ, এই হ্যাভের V3 কি ভাইয়া? এই দেখেন হ্যাভের V3 হেড, হ্যাভের V3 কি ভাইয়া? হেড। তাহলে এই যে হ্যাভটা, এটার V3 কি বলেন তো ভাইয়া? হেড। এই V3টাই এখানে বসানো হয়েছে, এই V3টা কি এখানে বসানো হয়েছে। তাহলে প্রথম হেডটা হচ্ছে ভাই সূত্রের হেড। খুব খেয়াল করে দেখেন, আমি আবার লিখতেছি, তাহলে দুইটা হেড, দুইটা হেড। তাহলে এই প্রথম হেডটা হচ্ছে সূত্রের হেড, সূত্রের হেড। আর পরের যে হেডটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাভের V3 হেড। আচ্ছা, এই হ্যাভের V3, হ্যাভের V3 হেড। তাহলে একটা হচ্ছে সূত্রের হেড আর হচ্ছে হ্যাভের V3 হেড, একটা হচ্ছে সূত্রের হেড আর হচ্ছে হ্যাভের V3 হেড। বলেন এভাবে পড়াইতে পারবেন? দ্রুত পারবেন না ইনশাল্লাহ? ওস্তাদ ভালো, বলেন ক্লিয়ার কিনা ভাই? এটা জীবনে যারা প্রথমবারের মতো ক্লিয়ার হলো তারা কমেন্টে লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার শিখলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে একটা হচ্ছে সূত্রের হেড, সূত্রের হেড, আর একটা হচ্ছে হ্যাভের V3 হেড। এটা হ্যাভই ছিল, হ্যাভটাই V3 হয়ে হেড হয়ে গেছে, কারণ হ্যাভের V3 আমরা জানলাম হেড, এই জন্য হেড। ঠিক সেম এখানে কথার কথা ধরেন, এখানে যদি আমি বলি কথার কথা হেড প্লাস V3, তাহলে এখানে যদি কথা হতো ডু থাকতো, তাহলে এই যে এখানে হেড তো দিতেই হইতো, আর এখানে এই যে ডু এর V3 কি হয়ে যেত? ডান। বুঝছেন না? আই হ্যাভ ডান, আই হ্যাভ টেকেন, আই হ্যাভ লাভড, আই হ্যাভ ডট ডট ডট। ক্লিয়ার? বলেন জীবনে আর কোনোদিন কেউ আটকাতে পারবে? এই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে ভালো। জীবনে কেউ কোনোদিন আপনাকে আটকাতে পারবে না, জীবনে কেউ কোনোদিন আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবার দেখেন, অনেক সময় ইফের পরিবর্তে, খুব খেয়াল করেন, ইফের পরিবর্তে হ্যাডও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে। খুব খেয়াল করেন, ইফের পরিবর্তে হ্যাডও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে। ইফের পরিবর্তে কি থাকতে পারে? হ্যাডও থাকতে পারে। এই দেখেন, তাহলে এখানে কিন্তু ইফ নাই, কি আছে ভাইয়া? হ্যাড আছে। এই যে ইফ না দিয়ে, না থেকে হ্যাড দিয়ে বাক্য শুরু হইতে পারে। তাহলে এখানে থাকার কথা হচ্ছিল ইফ আই হ্যাড নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, জাস্ট এখানে কি আছে? হ্যাড আই নোন। তাহলে হ্যাড থাক তা থাক, আমাদের সমস্যা নেই। তাহলে হ্যাড আছে আর একটা V3 আছে, কি আছে? V3 আছে। তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, তাহলে এখানে হবে উড হ্যাভ প্লাস V3। আমি মানে নেই, 39 বিসিএসে আসছে,
যেমন বিসিএসে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে আসে, 10 থেকে 20 মার্কেটে আসে, দুনিয়ার সব পরীক্ষা আসে। এবার খেয়াল করে তাহলে হেড প্লাস বি3 মানে উঠে প্লাস বি3, তাহলে উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে বাসে বি3 আছে, উঠে বাসে বি3 আছে, উঠে বাসে। ক্লিয়ার? এবার দেখেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেন, এখান থেকে কি ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে। আমি পারি নাই, পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে একবার না অনেকবার। দেখেন কতবার, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 11, 12, 13, 14, 18, সর্বশেষ 18তম নিবন্ধন পরীক্ষা হয়েছে, 18তম নিবন্ধনে আসছে। তার মানে আমি বলছি না, ধারণা করা যায় 19তম নিবন্ধনে আসবে। ভাই আমি বলি নাই তো, এখানে দেখা যায়, আমি তো মুখ দিয়ে বলবো না, রেফারেন্স দেখাবো। তাহলে আপনারা একটু বলেন 19তম নিবন্ধনে আসবে না ইনশাআল্লাহ। মানে আমি মানে মুখ দিয়েও বলা দরকার নাই তো, দেখা যায় 14তে আসছে, 18তমতে আসছে, কথা 19-এ আসতে পারে বা 20-এ আসতে, 21-এ, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এখানে এই যে উত্তর দেওয়া আছে, উঠে প্লাস বি3 মানে থার্ড কন্ডিশন, তাহলে এই পাশে হবে হেড প্লাস বি3, হেড প্লাস বি3, হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, হেড আছে বি3 আছে, হেড আছে বি3 আছে, হেড আছে, আনসার হবে বি। হেড আই বিন কিং, এই যে বি3, তাহলে এই পাশে হবে উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে পাশে বি3 আছে, উঠে পাশে বি3 আছে, আনসার হবে বি। এ হ্যাড আই বিন রিচ, আবার আছে বি3, তাহলে বি3 মানে থার্ড কন্ডিশন, তাহলে এই পাশে হবে উঠে প্লাস বি3, তাহলে উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে পাশে বি3 আছে, শেষ। পরে আনসার করতে কমিউনিট সময় লাগবে, সত্যি করে মধ্যে বলবেন প্লিজ। আরেকটা প্রশ্ন আপনাদেরকে দিই, এটা আপনার আনসার করেন। পরে আনসার করতে কমিউনিট সময় লাগে 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড, দ্রুত বলেন। আনসার করতে কমিউনিট সময় লাগে 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড আনসার। 1 সেকেন্ড আনসার বেড়ে যাবে, কয় সেকেন্ডে বলেন? 1 সেকেন্ডে। কারেন্ট চলে গেছে, বুঝছেন? টেনশন নাই, আইপিএস আছে, আপনারা কারেন্ট চলে গেলেও টের পাবেন না, কারেন্ট আসলেও টের পাবেন না ইনশাআল্লাহ। ক্লাসের গতিতে চলতে থাকবে। শুধু সমস্যা হয়েছে আমার আর কি, এসিটা বন্ধ হয়ে গেছে, একটু গরম লাগবে আর কিছু না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইবোন আমার। হ্যাঁ, হেড আই বিন, তাহলে এই যে হেড বি3 আছে, হেড প্লাস বি3, হেড প্লাস বি3 মানে থার্ড কন্ডিশন মানে উঠে প্লাস বি3, তাহলে উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা। এখানে উঠে থাকলেও এখানে এই যে পাস্ট মানে পেসিভ বানায় ফেলছে, পেসিভ বানায় ফেলছে, তাহলে এটাও কাটা, এটাও হবে না, আনসার হবে বি। উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3, উঠে প্লাস বি3, আনসার হবে বি, আনসার হবে বি। এবার অনেকের মনে প্রশ্ন হইতে পারে, স্যার এটা কেন হবে না? এটারও ব্যাখ্যা আছে, সব জায়গায় ব্যাখ্যা আছে। আপনাদের সময় থাকলে আমি ব্যাখ্যা দিব, সময় না থাকলে তো ব্যাখ্যা দিয়ে লাভ নেই। সময় আছে? আচ্ছা, হালকা করে একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, হালকা দেখেন, মনোযোগ প্লিজ। এই দুইটা বাদ, এই দুইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এই দুইটা বাদ। তাহলে এখানে উঠে বাসে, এখানে উঠে বাসে, এখানেও বি3 আছে, এখানে বি3 আছে। সো ব্যাপার হচ্ছে এই অংশটা অ্যাক্টিভ, এই ব্যাপারটা কি অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে এই অংশটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে এই যে বিবার বাসে বি3 আছে, আর এটা হচ্ছে শুধু বি3 আছে। তাহলে একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নিব, অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে কোনটা নিব, সেটা ডিপেন্ড করবে বাক্যের উপর। মনে রাখবেন এইখানে খেয়াল করে দেখেন কি আছে, আই আছে। আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যদি কাজটা করতে পারে, সাবজেক্ট যদি কাজ করতে পারে, সাবজেক্ট যদি কাজ করতে পারে, সাবজেক্ট যদি কোনো একটা কাজ করতে পারে, তখন বাক্যটা অ্যাক্টিভ হয়, বাক্যটা অ্যাক্টিভ হয়। সাবজেক্ট যদি না পারে তখন প্যাসিভ হয়। এবার খেয়াল করে দেখেন আই মানে আমি। এবার আপনি বলেন, আপনি যদি কোটিপতি হন, আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, বা আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, আমি কি হাসপাতাল দিতে পারবো? পারবো তো। তাহলে আমি হাসপাতাল দিতে পারবো, আমি দরজা খুলতে পারি, আমি গাছ লাগাইতে পারি, আমি উঠছে না পারি। তাহলে আমি যখন অথবা সাবজেক্ট যখন কোনো একটা কাজ করতে পারে, তখন বাক্যটা অ্যাক্টিভ হয়। বাক্যটা কি হয়? অ্যাক্টিভ হয়। এবার দেখেন এইটার উত্তর এটা হইতো, আনসার ডি হইতো। কখন হইতো? দেখেন ডি হবে কখন, এইখানে যখন জাস্ট আইটা চেঞ্জ করে দিবেন। আইটা চেঞ্জ করে আপনি এখানে আই না দিয়ে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন হসপিটাল, এ হসপিটাল, এটা সামনে দিলেন। যখন আপনি বলবেন এ হসপিটাল, তখন আপনি এখানে এই হাসপাতাল, যদি হাসপাতালকে আপনি সাবজেক্ট বানান, আর হাসপাতাল তো নিজেকে নিজে দিতে পারে না, ওই হাসপাতালকে নিজেকে নিজে বানাইতে পারে না তো। দেখেন হাসপাতাল নিজেকে নিজে বানাইতে পারে না, এই যে আমি নিজেকে নিজে বানাইতে পারি, আমি কাজটা করতে পারি, কিন্তু হাসপাতাল নিজে নিজে কাজটা করতে পারে না, বা হাসপাতাল নিজেকে নিজে বানাইতে পারে না। তখন কি হবে বাক্যটা? এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় সাবজেক্ট, বা তখন বাক্যটা কি হবে? প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। এবং তখন উত্তর হবে ডি। এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড, তখন হয়তো এখানটাতে হয়তো বাই মি। এই যে এখন আছে হাসপাতাল, তখন হয়তো বাই মি। তাহলে আমি আবার বলছি, যখন আমি কোনো একটা কাজ করতে পারি, তখন বাক্যটা অ্যাক্টিভ হবে। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলতে পারি। আই ক্লোজ দ্য ডোর, আমি দরজা বন্ধ করতে পারি, অ্যাক্টিভ।
তাহলে আই উড হ্যাভ এস্টাবলিশ দ্য এ হসপিটাল, আমি একটা হাসপাতাল দিতাম, আমার কোটি কোটি টাকা থাকে। যখন এভাবে হইতো যে হাসপাতাল যদি সাবজেক্ট হিসেবে হইতো, হাসপাতাল তো নিজেকে নিজে দিতে পারে না, দরজা তো নিজেকে নিজে খুলতে পারে না, তখন বাক্যটা প্যাসিভ হইতো। আর প্যাসিভ হইলে তখন হইতো এই হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশ বাই মি, আমার দ্বারা একটা হাসপাতাল প্রতিষ্ঠা হইতো। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আমি আবার বলি এটার মতো আরেকটা উদাহরণ দিই আই দিয়ে। আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, তাহলে আমি দরজা খুলতে পারি, জন্য বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু এই যে দ্য ডোর, এটাই যদি সামনে নিয়ে আসি, ঠিক সেম এখানে হাসপাতালের মতো দ্য ডোরটা যদি সামনে নিয়ে আসি, দ্য ডোর, তখন কি আর অ্যাক্টিভ হবে না, তখন প্যাসিভ হবে। তাহলে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই মি। ভাই এটা বুঝছেন? এমন কেউ আছেন? 8 নাম্বারটা বুঝতে পারলে সবাই কমেন্টে লিখেন 8 কে আলহামদুলিল্লাহ, দ্রুত একটু প্লিজ। 8 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে একটু লিখতে হবে 8 কে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন সাবজেক্ট যখন নিজে কাজটা করতে পারে তখন বাক্যটা অ্যাক্টিভ, আমি কাজ করতে পারি, তাহলে আমি অ্যাক্টিভ। আমি যদি আর সাবজেক্ট যদি নিজে নিজে কাজটা করতে না পারে, বা যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। হাসপাতাল নিজেকে নিজে দিতে পারে না, হাসপাতাল কে করে? মাইন্ডসে করে, এই জন্য প্যাসিভ হবে। কী হবে বলেন তবে? প্যাসিভ হবে। কী হবে? বুঝছেন? একটু ঘুমায় থাক। হ্যাঁ, 1 ঘন্টা ঘুমায় থাক, উপরে 2 ঘন্টা ঘুমাইতে পারবি, সময় আছে। ক্লিয়ার? 8 নাম্বার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এর মধ্যে শেষ হয়ে গেল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। আমরা বেশ অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, দুঃখিত আসলে এতটা ডিটেলস আমি পড়াইতে চাই না, কিন্তু কী করবো, আপনাদেরকে ভালোবেসে পড়াই ফেলি। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 10-এ 10 পাবেন, 10-এ 10 পাবেন। 10-এ কত পাবেন? 10 পাবেন ইনশাল্লাহ। 10-এ 10, 10-এ 10, 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। ক্লাস টেস্ট কি দিবেন? টেস্ট দিবেন ইনশাআল্লাহ না? ওকে, ক্লাস টেস্ট দিয়ে দেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, সবাই দিয়ে দেন। ইফ টিচিং মোর, দেখেন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে, সেকেন্ডে 1 সেকেন্ড, খুব খেয়াল করেন। ফিউ টিচার্স উড হ্যাভ দ্য প্রফেশনস, দেখেন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। এই যে দেখেন, যে উড লিভ, তাহলে উড প্লাস B1, খেয়াল করে দেখেন, এই যে উড প্লাস B1 মনে আছে? উড প্লাস B1, তাহলে উড প্লাস B1 কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন, মনে আছে না? সেকেন্ড কন্ডিশন মানে এই পাশে কি হবে? V2, এই যে B2, তাহলে V2 নাই কাটা, একটা অপশন V2, আনসার রেডি, শেষ। 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। ইফ আই ওয়ার, এই যে দেখেন, এই যে 13তম বিসিএস মেডিকেল, মেডিকেলে পোলাবান, ভার্সিটি পোলাবান, সব জায়গায় আসে। যাই হোক, তাহলে ইফ আই ওয়ার, তাহলে এটা হচ্ছে V2 মানে সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস B1, তাহলে উড প্লাস B1 নাই কাটা, একটা অপশন উড প্লাস B1 আছে, আনসার হবে অটো। ভাই আপনারা পড়াইতে পারবেন ইনশাআল্লাহ? একটু বলেন তো প্লিজ, কে পড়াইতে পারবেন? একদম হুবহু আমার মতো পড়াইতে হবে ইনশাআল্লাহ, পারবেন না? অসুবিধা নেই, আপনারা আমার থেকেও ভালো পারবেন, আমি দোয়া করি আপনারা আমার থেকেও ভালো পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, বিসিএস এর পোলাবান দেখছেন? হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন, আমি আপনাদের ভালোবেসি। হ্যাঁ, আপনারা মনে মনে বলতে পারেন, স্যার আমরা বিসিএস ক্যাডার হবো, আপনি আমাদেরকে বিসিএস পোলাপান বলেন, এটা কি ঠিক স্যার? ঠিক আছে, বিসিএস এর বড় পাইন, হ্যাঁ, যাই হোক। কুড হ্যাভ, এই যে কুড হ্যাভ প্লাস B3, 3 মানে থার্ড কন্ডিশন মানে হেড, এই পাশে হবে হেড প্লাস B3, অলরেডি B3 এখানে দেওয়া আছে, তো এখানে কি লাগবে? শুধু হেড লাগবে। কি লাগবে? হেড। হেড নাই কাটা, একটা অপশন হেড আছে, আনসার হবে শেষ। 1 সেকেন্ড আনসার, আরও দেখাই, এই যে হেড প্লাস B3, তাহলে এখানে হবে উঠে প্লাস B3, তাহলে উঠে প্লাস B3 নাই কাটা, উঠে প্লাস B3 নাই কাটা, উঠে প্লাস B3 আছে, আনসার হবে শেষ। আবার হেড প্লাস B3, তাহলে উঠে প্লাস B3 লাগবে, উঠে প্লাস B3 নেই কাটা, উঠে প্লাস B3 নেই কাটা, উঠে প্লাস B3 আছে, শেষ। আনসার হবে 1 সেকেন্ড আনসার। তাহলে ইফ ইজ রানস, এই যে রানস, তাহলে রানস হচ্ছে কয় নাম্বার টেন্স? 1 নাম্বার টেন্স। 1 মানে ফার্স্ট কন্ডিশন, এখানে কি হবে? উইল, কি হবে? উইল, তাহলে বলেন, তাহলে উইল নাই কাটা, একটা অপশন উইল আছে, শেষ। তারপরে আই উইল টেল ইউ, এই যে উড প্লাস B1, তাহলে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে কি? জাস্ট একটা বি লাগাই দিতে হবে, তাহলে B2 নাই কাটা, একটা অপশনে B2 আছে। তারপর খেয়াল করে দেখেন, এখানে কি আছে? শি উড হ্যাভ, এই যে সাইন্ড B3 মানে কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন মানে এই পাশে কি হবে? হেড প্লাস B3, হেড প্লাস B3 নেই কাটা, হেড প্লাস B3 নেই, হেড আছে B3 আছে, আনসার হবে সি। If she had painted the picture, she would have signed the call. Now Hey, 1 সেকেন্ডে পারতেছেন কে? কমেন্ট একটু লেখেন, 1 সেকেন্ড।
ভাই 1 সেকেন্ডে পারতেছেন কে কেমন কেউ আছেন? বিশ্বাস করেন আপনি যদি 1 সেকেন্ডে পারেন, আপনার যারা স্টুডেন্ট হবে, বাচ্চা কাচ্চা হবে, তারাও 1 সেকেন্ডে পারবে ইনশাআল্লাহ। বলেন 1 সেকেন্ডে পারতেছেন কে কে আছেন? স্যার 1 সেকেন্ডে পারতেছি। গুড। এই যে দেখেন, এই যে হেড প্লাস ভি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে কি হবে? হেড প্লাস ভি3। হেড প্লাস ভি3 নেই, কাটা কাটা কাটা, কয়কার কা কয়কার, ও সরি। তাহলে এখানে এই যে হেড প্লাস ভি3 আছে, তাহলে হেড প্লাস ভি3 থাকলে কি হবে? উঠে প্লাস ভি3। উঠে প্লাস ভি3 নেই, কাটা, উঠে প্লাস ভি3 নেই, কাটা, উঠে প্লাস ভি3 নাই, উঠে বাসছে ভি3 আছে, উঠে বাসে ভি3 আছে, উঠে বাসে ভি3 আছে। আমার ক্লাসের একটা ভালো গুণ হচ্ছে, একই কথা আমি আসলে এতবার বলি বা বারবার বলি, বা গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার বলি, যে ক্লাসের পর ক্লাসে শুনতে শুনতে মুখস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যায়, তাই না? বলেন বলেন কার কার মুখস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যায়? কমেন্টে কে লিখেন যে স্যার একেবারে মুখস্থ কণ্ঠস্থ হয়ে একদম কলিজায় ঢুকে যায়, কলিজায় ঢুকে যায়? কার কার? জানেন এই কথাটা কতবার বলছি? এক পাশে থাকলে হেড প্লাস ভি3, আর এক পাশে উঠে প্লাস ভি3। দেখেন শুনতে শুনতে মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে না? একটু কমেন্টে বলেন প্লিজ, কার কার কণ্ঠস্থ হয়ে গেছে? গুড। 1 সেকেন্ড আনসার, মুখস্থ কণ্ঠস্থ হয়ে গেছে। 1 সেকেন্ড আনসার, কয় সেকেন্ডে? 1 সেকেন্ড আনসার হয়ে যাবে। গুড। এবার বলেন 10-এ 10 পাইছেন কে কে? দ্রুত বলেন। 10-এ 10 পাইছেন কে কে? দ্রুত কমেন্টে লিখেন কে কত পাইছেন বলেন। যারা 10 পাইছেন কমেন্টে লিখেন 10, যার 9টা হয়েছে কমেন্টে লিখেন 9, যারা 8টা হয়েছে কমেন্টে লিখেন 8। দ্রুত। কার কয়টা হয়েছে কমেন্টে দ্রুত? কার কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে দ্রুত? কার কয়টা হয়েছে বলেন, দ্রুত বলেন। গুড। এই তো আলহামদুলিল্লাহ, আমার স্যার কলেজে ঢুকছেন মিথিমণি। বা আপনারা কি একই কথা বারবার বলার কারণে রাগ করেন? আমি কিন্তু চাইলে একবার বলে চলে যেতে পারি, কিন্তু আমি আপনাদের ভালোবাসি, আপনাদের কল্যাণ চাই, এই জন্য বলি। কারণ আমি জানি আপনারা এগুলো হয়তো আবার বাসায় পড়তে হবে। সো আমার টার্গেট হচ্ছে এমন যে বাসায় যেন পড়তে না হয়, এখানেই যেন শেষ হয়ে যায়। বলেন আমার এটা খারাপ না ভালো টার্গেট? বলেন আমার এটা খারাপ না ভালো টার্গেট? কথা বলেন। আমি চাই আপনার ক্লাসে পড়া ক্লাসে শেষ হোক, বাসায় যেন পড়তে না হয়। বলেন এটা খারাপ না ভালো টার্গেট? ক্লাসে পড়া ক্লাসে শেষ হবে ইনশাল্লাহ। দেখেন সবাই 10-এ 10 পাইছে। দেখেন মোহাম্মদ আলফাজ ভাই 10-এ 10 পাইছে, মাহফুজুর রহমান 10-এ 10, রোমানা 10-এ 10, হ্যাঁ সুবহানাল্লাহ, রোমানা 10-এ 10 পাইছে। দেখছেন জুবাইর ভাই 8 পেয়ে গেছে। আরে ভাই 10-এর মধ্যে 8 পাওয়া মানে বুঝেন? 10-এর মধ্যে 8 পাওয়া মানে হচ্ছে ভাই 100-এর মধ্যে 80। 80 কি খারাপ? কথা কয় না, 80 খারাপ? এই আমরা কি এই ক্লাসটা এখন কতক্ষণ ধরে করতেছি? 1 ঘন্টা 1.5 ঘন্টা? একটা 1.5 ঘন্টার ক্লাস করে 100-তে 80 পাওয়া খারাপ? কথা কয় না। আর ভাই কথা বলেন, 1 ঘন্টার একটা ক্লাস করে 100-তে 80 পাওয়া খারাপ? হ্যাঁ বলেন, পারবো ইনশাল্লাহ? তো আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো ভাই বোন আমার, এবং আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। গুড। পারবো ইনশাল্লাহ। মর্জিনা বেগম, ভালো টার্গেট। বারবার বললে মনোযোগ চলে গেল, আবার মনোযোগ ফিরে আসে, ভালো লাগে। ফারজানা আক্তার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, কলেজের প্রমাণিক। নাউনের ক্লাস, হ্যাঁ নাউনের ক্লাস দিয়ে দেবো, টেনশন নাই, নাউনের ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার আপনাকে 4 বছর ধরে ফলো করছি, সৈয়দা জান্নাতুল ফারিয়া মুন। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ জি স্যার, ভালো আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো লাগলো, পারবো ইনশাল্লাহ। জি স্যার। হৃদয় চন্দ্রদেব, অনেক ধন্যবাদ। হৃদয় চন্দ্রদেব আমার অনেক প্রিয় একজন ভাই, আমার কলেজের টুকরা একজন মানিক। শিপ্রা খাতুন, অনেক ধন্যবাদ প্রিয় বোন। সুলতানা মারিয়া, অনেক ধন্যবাদ। সাইফ আবরার রফিদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। মুস্তাফিজুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আচ্ছা, তাহলে আমরা কি শিক্ষক হইতে পারবো? কি মনে হয় একটু বলেন তো ভাইকে একটু। আমরা যে টার্গেট নিয়ে আমরা এখানটাতে ভর্তি হয়েছি, যে টার্গেট নিয়ে, যে আশা করে হৃদয়টাকে বড় করে এখানে ভর্তি হয়েছি, অনেক আশা নিয়ে, বড় আশা নিয়ে যে এখানে ভর্তি হয়েছি, আপনাদের কি মনে হয় সে স্বপ্ন কি পূরণ হবে ইনশাল্লাহ? আমরা কি শিক্ষক হইতে পারবো? বলেন না একটু ভাইকে। আমরা কি শিক্ষক হইতে পারবো? আমরা কি পড়াইতে পারবো? আমরা কি ইনকাম করতে পারবো? বলেন কার কার বিশ্বাস হয় যে আমরা ইনকাম করতে পারবো ইংলিশ পড়ায়া? এটা একটু বলেন তো, কার কার বিশ্বাস হয় যে স্যার ইংলিশ পড়ায় ইনকাম করতে পারবো? বলেন আমি কি আপনাদের সাথে ধোঁকাবাজি করেছি? নাকি আসলেই সম্ভব ইনশাল্লাহ? বলেন ভাই, কি আপনাদের সাথে ধোঁকাবাজি করেছি, প্রতারণা করেছি? বলেন আমরা যতটুকু বলেছি তার থেকে কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? বলেন ভাই, যতটুকু আপনাদেরকে আশা দিয়েছি তার থেকে কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? বলেন। এখনও তো মাত্র শুরু হয়নি কোর্স আমাদের, মানে কোর্স শুরু হয়নি বলতে মাত্র শুরু হয়েছে আর কি। সো এই কোর্স থেকে আল্লাহর রহমতে আপনারা অনেক কিছু পাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, এই কোর্স থেকে আপনারা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এই কোর্স থেকে আপনারা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। মাত্র তো শুরু করছি। বলেন কার কার মনে হয় যে ইনকাম করতে পারবেন না? দেখেন আমি ভাই আপনাদেরকে কয়েকটা সুযোগ করে দিয়েছি। একটা হচ্ছে আমি যে স্লাইডটা পড়াচ্ছি, সারা জীবনের যে আমার সম্পদ, কোটি কোটি টাকা সম্পদ, এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে ভাই আমি আপনাদেরকে ক্লাস ডাউনলোড করার অপশন, মানে সুযোগ দিয়েছি। যদিও সবাই ডিলিট করে দেয় ক্লাস, অথবা ডাউনলোড করার কোনো সুযোগ রাখে না অনেক কোর্সে, আমি ডাউনলোড করার সুযোগ দিইনি, শুধু ডাউনলোড করার সিস্টেমও আমি নিজে বলে দিয়েছি। আমি এতটা বোকা, মানে ভালোবাসি আপনাদের, বুঝতে পেরেছে?
ডাউনলোড করার সিস্টেম আপনাদেরকে বলে দিচ্ছি যে কেমনে কেমনে ডাউনলোড করবেন, বিটম্যাট, স্ন্যাপটিউব, কথার কথা ডট ডট ডট। সো এই ক্লাসগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন, যখনই কোথাও ক্লাস নিতে যাবেন, প্রাইভেট পড়াতে যাবেন, টিউশনি করাতে যাবেন, কোনো একটা কোচিংয়ে যাবেন, জাস্ট এই ক্লাসটা একবার দেখে গেলেন, একদম হুবহু পড়াই দিলেন। পারবেন না ইনশাল্লাহ? জি স্যার পারবো ইনশাল্লাহ, জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড, জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড, জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। এই তো স্যার মনে হয় তো পড়ানো শুরু করে দেয়, গুড আনিসুর রহমান। না না ভাইয়া, বিশ্বাস রাখতে হবে, মনে রাখবেন প্লিজ, বিশ্বাস, আপনি আপনার বিশ্বাসের সমান বড়, আপনি আপনার বিশ্বাসের সমান বড়, আপনার যতটুকু বিশ্বাস আপনি ততটুকু বড়। তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে স্যার আমি পারবো, আমাকে দিয়ে হবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, স্যার আমি পারবো, আমাকে দিয়ে হবে, ঠিক আছে ইনশাল্লাহ, আমি পারবো, আমাকে দিয়ে হবে। আপনার কাছে অনেক নতুন নতুন জিনিস জানতে পারছি, অনেক ধন্যবাদ রোমান আপুমনি। ওকে, যাই হোক, এবার দেখেন আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ভাই পজিটিভ ভার্ব। পজিটিভ কি ভাই? ভার্ব। ওরে বাবা, সারা জীবন কষ্ট করে যে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, সারা জীবন সাধনা করে, সারা জীবন কষ্ট করে যে প্রতিষ্ঠান দাঁড় করে দিয়েছি, সেই প্রতিষ্ঠান থেকে যখন কষ্ট পেয়েছি, সেটার নাম আর মুখে নিতে চাই না। আচ্ছা, আপনারা কি ভেবেছিলেন ক্লাস শেষ, তাই না? না, ক্লাস শেষ হয়নি ভাই বোন আমার, আমাদের কিন্তু আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ভাই পজিটিভ ভার্ব। আমরা কি আজকে পড়াই দিব? এনার্জি আছে ভাই বোন? একটু কমেন্টে জানান এনার্জি আছে আজকে। আর কন্টিনিউ করবো? একটু দ্রুত বলেন প্লিজ। আমরা কি কন্টিনিউ করবো? আমাদের আরেকটা টপিক বাকি আছে, পজিটিভ ভার্ব। একটু দ্রুত কমেন্টে জানালে ভাইয়ের জন্য সুবিধা হয়। আপনারা আমি সবসময় একটা বিষয় বলেছি, আমি কখনোই আপনাদেরকে কোনো কিছু জোর করে চাপিয়ে দিব না, বরং ভালোবাসা দিয়ে, বাবা মা যেমন যত্ন করে বাচ্চাদেরকে, আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে আপনাদেরকে যত্ন করার, মায়া করার, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে পড়ানোর। কখনোই আমি জোর করে আমি আপনাদেরকে কোনো কিছু চালিয়ে দিব না বা চাপিয়ে দিব না। বলেন আপনাদের কি আমি তো কোনো বদনাম বলতে চাচ্ছি না মেহেদি ভাইয়া। শিপ্রা খাতুন, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, আল্লাহ আপনাকে ভালো রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার হুমায়রা ঘুম পাচ্ছে না? হুমায়রার সম্ভবত জামাই নেই, তাই না? বিয়ে করেন? হ্যাঁ আচ্ছা, ওম্মে হাবিবা স্যার আরেকদিন নেন। ফারজানা, একটু দ্রুত বলেন। আমি কখনোই আপনাদেরকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিব না, আপনারা যেটা চান সেটাই হবে, আপনাদের চাওয়া মতোই হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে হবে, না চাইলে হবে না। বুঝতে পেরেছেন ভাইয়ের কথাটা? পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। বলেন আমরা কি আজকে কন্টিনিউ করবো না আজকে শেষ করে দেবো? দ্রুত বলেন প্লিজ। টানা এতক্ষণ ইংলিশ ক্লাস করলে মাথায় কিছু থাকে না, তাই একটু দ্রুত বলেন প্লিজ। অন্যদিন, আজ না করলে ভালো হয়। হ্যাঁ, আজকে 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, আজ না করলে ভালো হয়। আচ্ছা, এটা একটু বলেন। আমি আগেই বলেছি একটু ভাই বোন আমার, আমি আপনাদেরকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিব না। আমার কষ্ট হয়ে হোক, আমি আপনাদের সুবিধাটাই চিন্তা করব, কারণ আমি একজন, আমার কষ্ট হইলে হোক এটা সমস্যা নেই। কিন্তু আপনারা এখানে অনেক ভাই বোন, অলরেডি প্রায় 1700 ভাই বোন আপনারা এখানে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। 1700 ভাই বোনকে আমাকে একটু কষ্ট হলেও প্রায়োরিটি দিতে হবে। আর রুটিনের ব্যাপারটা নিয়ে আমি সত্যি দুঃখিত। আপনারা বলেছেন সকালে দেন, সকালে দিয়েছি, বলেছেন রাতে দেন, রাতে দিলাম, আবার বলছেন স্যার সকালে দেন, আবার সকালে দিলাম। আর একটা বিষয় ছোট্ট করে বলে রাখি, আপনারা এখানে 1700 ভাই বোন, 1700 ভাই বোনের 1700 রকমের মতামত, 1700 ভাই বোন 1700 রকমের চিন্তা ভাবনা। সকালে 9টায় দিলেও অনেকে বলবে স্যার চেঞ্জ করে দেন, 10টায় দিই, 11টায় দিই, 12টায়, যখনই দিই 1700 ভাই বোনের মন মতো কখনো হবে না। তো আপনাদের 1700 জনের ধরেন 1700 মতামত। সো আমি একজন মানুষ কি 1700 মতামত রাখতে পারবো? সম্ভব না। কিন্তু আমার কয়টা মতামত? একটা মতামত। আমার কয়টা মতামত? একটা মতামত। তো আপনারা 1700 ভাই বোন যদি একটা মতামতের সাথে একমত হয়ে যান তাহলে সহজ। এই জন্য রুটিন নিয়ে আমার মনে হয় যে খুব বেশি কাবজাব না করে, যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, আর আগে পরে হোক আপনাকে রেকর্ড দেখতে হবে। কেন জানেন? ধরেন এখন আপনি লাইভ ক্লাস করলেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো, কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু ক্লাসগুলো আবার দেখতে হবে। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে শিক্ষক বানানো, আপনাকে ক্লাসগুলো বারবার দেখতে হবে।
তার মানে ক্লাসের রেকর্ড আপনাকে দেখতেই হবে, এখন না দেখেন পরে হলেও দেখতে হবে। তবে লাইভ ক্লাস করতে পারলে এটা ভালো, আমিও জানি, হ্যাঁ মজা লাগে, কিন্তু রেকর্ড তো আপনাকে দেখতে হবে, কারণ একটা ক্লাস একবার দেখে হবে না। যেহেতু আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন, আপনাকে মিনিমাম একটা ক্লাস একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখতে হবে, তখন দেখবেন হুবহু আপনি আমার মতো হয়ে গেছেন। এই জন্য রুটিন নিয়ে আমার মনে হয় খুব বেশি ঘাবড়ায়েন না, খুব বেশি মন খারাপ করিয়েন না, কারণ যখনই আমি রুটিন দিই কারো মন মতো হবে না। প্লিজ, আমি যখনই দিই 24 ঘন্টায় যদি আমি ক্লাস দিই তবুও সবার মন মতো হবে না, এবং এটা সম্ভব না। এই জন্য আমি চাইলেও আপনাদের শত রকমের মতো, মানে 1700 ভাই বোনদের মতের সাথে একমত হতে পারবো না, কিন্তু আপনারা 1700 ভাই বোন চাইলে আমার মতের সাথে একমত হয়ে যেতে পারবে। কষ্ট করে ক্লাসগুলো করেন, কয়েকটা মাসই তো, হয়তো 2-3 মাস সময় লাগবে, 2-3টা মাস একটু কষ্ট করেন। আরে জীবনে মানুষ বড় হওয়ার জন্য কত কষ্ট করে, যারা নাইট গার্ড কত সারা রাত ডিউটি করে জীবনের রিস্ক নিয়ে, বুঝছেন না, কত কষ্ট করে। আপনারা তো বসে শুয়ে ক্লাসগুলো দেখবেন, তাই না বলেন? চাইলে ক্লাসগুলো বসেও দেখতে পারবেন, শুয়েও দেখতে পারবেন, বাসেও দেখতে পারবেন, অফিসেও দেখতে পারবেন, পার্কেও দেখতে পারবেন। তো একটু কষ্ট করেন। এবং আমি এই ব্যাপারটার জন্য দুঃখিত, আমি চাইলেও আসলে সবার মতের সাথে একমত হতে পারবো না, এটা সম্ভব না। এই জন্য আমি সত্যি দুঃখিত। হ্যাঁ, আপনারা আমাকে মাফ করে দিন, আপনারা আমার সাথে একমত হয়ে যান, এটাই ভালো হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ। যাই হোক, বেশিরভাগ ভাই বোন যেহেতু চাচ্ছেন আমরা এই ক্লাসটা অন্য সময় নিব ইনশাল্লাহ, কারণ এখন মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্সটা আল্লাহর রহমতে আশা করি পুরোপুরি মাথায় ঢুকছে। সো একটা ক্লাস পর্যন্তই আসলে, মানে একটা ক্লাস বলতে মানে একজন মানুষ সর্বোচ্চ দেড় ঘন্টা আসলে ভালো মনোযোগ দিতে পারে, এরপর আর ওইভাবে মনোযোগ থাকে না। অলরেডি আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, সো যদিও এক ক্লাসে নিতে পারলে আমার জন্য সুবিধা হইতো, তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তবুও থাক, সমস্যা নেই। আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি এটা আরেকটা ক্লাসে নিব। ঠিক আছে ইনশাল্লাহ? বলেন খুশি কি না? আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা ক্লাসে নেব ইনশাল্লাহ। তবুও আপনাদের আমি ভালো চাই, আপনাদের মুখে হাসি চাই, আপনাদের জীবনটার জন্য অনেক সুন্দর হয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। এই দোয়া আমার পক্ষ থেকে সবসময় থাকবে। আরেকটা ব্যাপার, সেটা বলেন খুশি আমরা আরেকটা ক্লাসে নেব ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই, কারণ 1.5 ঘন্টা বেশি সাধারণত মানুষের মনোযোগ থাকে না। 1.5 ঘন্টা অলরেডি ক্রস হয়ে গেছে। তো আমরা এখন যদি এটা পড়াই মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, সো মানে পড়ানো থেকে না, মানে কি বলবো, পরে আসলে কোনো লাভ হবে না, আর আপনাদের লাভ না হইলে এটা আমারই ক্ষতি হবে, মানে আমার বদনাম। আমি চাই আপনাদের ভালো হোক। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার, একটা অনুরোধ করে যাচ্ছি, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, বা সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাস করে আপনারা উপকৃত হন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা ভালো কিছু পেলে সেটা কী করি, পরিচিত সবার সাথে শেয়ার করি। ঠিক সেম কেউ হয় না আমার, আপনারা যারা পরিচিত রয়েছে সবার সাথে একটু শেয়ার করবেন। ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব, যে সাইদুল স্যার নামে একজন পচা স্যার আছেন, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, যত্ন করেন, মায়া করে, মহব্বত করে পড়ান। তোমরা চাইলে স্যারের কোর্স করতে পারো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবো। আমি এটা আগেই বলেছি, আপনাদের পক্ষ থেকে যারাই আসবে তাদেরকে আমি অল জব কোর্সে আমি 750 টাকার সুযোগটা দিব। এখন আমি অন্য কোনো কোর্সে ভর্তি নিব না, এখন থেকে শুধু অল জব কোর্সে, কারণ আমি চাই আসলে সবাই যারা শিখবে তারা একদম বেসিক থেকে শিখুক, ভালো করে শিখুক। সেক্ষেত্রে আমারও সুনাম হবে, যারা শিখবে তাদেরও সুনাম হবে। হ্যাঁ, না হয় দেখা গেলো বদনাম হবে। এই জন্য আমি চাচ্ছি এখন যাদেরকে শেখাবো পুরাটাই শেখাবো। তো এখানে মিনিমাম 70টা ক্লাস হবে, 70 থেকে 80টা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। সো অন্যান্য কোর্সে ক্লাস হবে ধরেন 30টা। সো 30টার থেকে অন্যান্য কোর্সের ফি হচ্ছে 500 টাকা। সো 500 টাকা দিয়ে ভর্তি না হয় আমার মনে হয় যে আর 250 টাকা দিয়ে 70টা 80টা ক্লাস করা ভালো না, প্রায় 2 গুণ 3 গুণ। এই জন্য আমি ভাবতেছি অন্য কোনো কোর্স করানোর দরকার নাই। এই কোর্সের মধ্যে যেহেতু আমি সব সিলেবাস শেষ করে দিব, তার মানে এটা করলে হয়ে যাচ্ছে। এই অল জব কোর্স মানে হচ্ছে এখানে বিসিএস এর সিলেবাস শেষ করে দিব, প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, অর্থাৎ আপনি প্রাইমারিতে যেন ইংলিশে 20 পান, বিসিএসের জন্য 20 পান, নিবন্ধনের সিলেবাস শেষ করে দেবো যেন ইংলিশে আপনি 25 পান, কথা 10 থেকে 20 মার্কেটের সিলেবাস শেষ করে দেবো, ভার্সিটির সিলেবাস, মেডিকেলের সিলেবাস, নার্সিংয়ের সিলেবাস, অর্থাৎ সব এই একটা কোর্স করে হয়ে যাবে। সো আলাদা কোর্স করে টাকা নষ্ট করার দরকারটা কি? বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের পক্ষ থেকে যারাই আসবে আমি সবাইকে 750 টাকার এই সুযোগটা দিব। ঠিক আছে ইনশাল্লাহ? আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে বলবেন তো ইনশাল্লাহ? যারা অলরেডি বলেছেন তাদের জন্য অনেক দোয়া, অনেক ধন্যবাদ। আর যারা বলেন না বলবেন ইনশাল্লাহ। কেমন? আমাদের অনেক ভাই বোন আছে, 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করেছে, অনেক ভাই বোন আছে। ঠিক আছে ইনশাল্লাহ? তো যারা বলেছেন ভর্তি করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক আপনাদের যেন অনেক ভালো রাখেন। আমাকে যেমন আপনারা হেল্প করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের বিপদের দিনে হেল্প করেন। হ্যাঁ, আমাদের দেখেন হাঁটি হাঁটি পাপা করে প্রায় 1700 ভাই বোন হয়ে গেছে। আমাদের শুরুতে কি 1700 ভাই বোন ছিল না তো? এবং এই 1700 ভাই বোন ভর্তি হয়েছে ব্যাপারটা এমন না, এগুলো আপনারা করাইছেন। হ্যাঁ, আমাদের শুরুতে কয়জন ছিল বলেন? 50 জন নিয়ে আমরা যাত্রা শুরু করি, কথা বা 60 জন নিয়ে, 70 জন নিয়ে, এগুলো থেকে 1700 হয়ে গেছে। আমি বিশ্বাস করি একটা সময় এই 1700 ভাই বোন থেকে 17,000 হবে ইনশাল্লাহ, এবং সম্ভব যদি আপনারা সবাই মিলেমিশে বলেন। এই 1700 ভাই বোন যদি কথা 10 জনকে বলেন, তাহলে 1700 এই যে 10 = 17,000 হয়ে যাবে, তাই না? বলেন, এই জন্য বলবেন তো ইনশাল্লাহ?
ইনশাআল্লাহ বলবেন। অনেক ধন্যবাদ, অনেক দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি, সত্যিকার অর্থে যদি আমার ক্লাস ভালো লাগে, আমার ক্লাস করে উপকৃত হন, আপনার পরিচিত যারা আছে সবাইকে বলবেন, যেহেতু আমরা এখনও শুরুর দিকে আছি। এখন শুরু থেকে যদি তারা কোর্সটা করে তারা উপকৃত হবে। সে যদি কোর্স করতে না থাকে, তারা দৌড় করে ধরে বাইন্দা ভর্তি করে দেন, সে খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? না রাগ করেছেন? আমার সাথে রাগ করিয়েন না, আসলে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই, এই জন্য বলি বা বললাম। হ্যাঁ, কেউ কষ্ট নিয়েন না মনে, বা কষ্ট পাইলে মাফ করে দিন। বুঝতে পেরেছেন? বলবেন তো ইনশাআল্লাহ? এই তো গুড। সৈয়দ জান্নাতুল, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। মুজাম্মিল হক, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন প্রিয় ভাই আমার। সবাই বলবেন, পরিচিত যারা আছে বন্ধু বান্ধব ভাই বোনেদের বলবেন, লাগলে জোর করে ভর্তি করে দেবেন, ধৈর্য বাইন্দা জোর করে ভর্তি করে দেন। এখন হয়তো বুঝবে না, কিন্তু যখন সে ভালো মতো ইংরেজিটা শিখবে, তার যখন চাকরি হবে, হ্যাঁ, অথবা ভার্সিটিতে চান্স হবে, তখন কিন্তু সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে যে বন্ধু অথবা বান্ধবী অথবা আপু ভাইয়া, তুমি আমাকে জোর করে ভর্তি না করলে আমি এখানে ভর্তি হইতাম না। আপনার যদি সামর্থ্য থাকে, তারপরে আপনার টাকা দিয়ে তাকে ভর্তি করে দেন। এগুলো সিস্টেম। আপনার সামর্থ্য থাকলে আপনি আপনার টাকা দিয়ে তারা ভর্তি করে দেন, পরে দেখবেন যে সে আপনাকে এত বেশি রিটার্ন দিবে ইনশাল্লাহ, এত বেশি ফেরত দিবে, আপনি চিন্তাই করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে। সবার জন্য অনেক দোয়া। ফারজানা মিমি অনেক ধন্যবাদ, রোমানা অনেক ধন্যবাদ, জাহিদুল ভাইকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাস নিয়ে এটা ক্লিয়ার করে দিব। প্যারা নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের এই কোর্সটার নামই হচ্ছে জীবন মরণ কোর্স, মানে ইনকাম কোর্স। অথবা এমনভাবে আমরা ইংরেজি শিখবো যেন কোনোদিন আমাদের কেউ আটকাতে না পারে। সেখানে তারা ওরা দরকার নেই, রিল্যাক্সে আমরা ভালো মতো পড়বো ইনশাল্লাহ, যেটা পড়বো ভালো মতো। ঠিক আছে ইনশাল্লাহ? থাকেন তাহলে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।